হ্যালো স্টুডেন্টস, হালকেনস্টাইন একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার, ব্যবসায় পরিবেশ। সো ব্যবসায় পরিবেশ সম্পর্কে জানার আগে আমাদেরকে যেটি জানতে হবে সেটি হচ্ছে পরিবেশ বলতে কি বোঝায়। আমরা সেই ক্লাস 3 থেকে একটি সংজ্ঞা সবাই পড়ে আসছি, সেটি হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে হচ্ছে আমাদের পরিবেশ। পরিবেশ সম্পর্কে মোটামুটি আমাদের সবারই ধারণা আছে। সো চলো ব্যবসায়ের পরিবেশ সম্পর্কে জানা যাক। দেখো, আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা তার মধ্যে দুই ধরনের উপাদান আছে। একটা হচ্ছে প্রাকৃতিক উপাদান এবং আরেকটা হচ্ছে অপ্রাকৃতিক উপাদান। এখন এই প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক দুই ধরনের উপাদান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবসায়ের সাথে যখন সংশ্লিষ্ট হয় তখন যে পরিবেশটা সৃষ্টি হয় তাকে আমরা ব্যবসায়ের পরিবেশ বলি। দেখো, এখানেই তোমাদেরকে সেম কথাটাই বলতো যে পারিপার্শ্বিক যে সকল প্রাকৃতিক সরি প্রাকৃতিক এবং হচ্ছে অপ্রাকৃতিক দুই ধরনের উপাদান আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক উপাদানের মধ্যে কি আসতে পারে? যেমন হচ্ছে তোমার কোনো একটা দেশ বা কোনো একটা অঞ্চলে যে তুমি বাস করছো, ওই অঞ্চলের আবহাওয়া, জলবায়ু, ভূপ্রকৃতি কিংবা ভৌগোলিক অবস্থান, নদী, নালা, তারপর হচ্ছে পাহাড়, সমুদ্র যা কিছু আছে সেগুলো হচ্ছে সবকিছু প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত। আরেকটা যে পরিবেশের কথা বললাম সেটা হচ্ছে অপ্রাকৃতিক বা অপ্রাকৃতিক উপাদান। এই অপ্রাকৃতিক উপাদানের মধ্যে কি আসছে? যেমন দেখো, তোমার দেশের যে রাজনৈতিক অবস্থা কিংবা তোমার যে সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, এই সব কিছুকে আমরা বলছি হচ্ছে কি অপ্রাকৃতিক উপাদান, যেগুলো প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পৃক্ত নয়। তো এই উপাদানগুলা কি করে? প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে সেটা হচ্ছে কোনো না কোনোভাবে ব্যবসায়ের উপর প্রভাব বিস্তার করে। তখন যেই পরিবেশটা সৃষ্টি হয় আলটিমেটলি সেই পরিবেশটাকেই আমরা বলে থাকি ব্যবসায়ের পরিবেশ। এরপরে দেখো, ইংরেজি এনভায়রনমেন্ট শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে কি পরিবেশ। তাই পরিবেশ দ্বারা আমাদের প্রত্যেকের লাইফস্টাইল, তারপর হচ্ছে আমাদের আচার আচরণ, আমাদের মূল্যবোধ, নৈতিকতা, মনোভাব সবকিছুই পরিবেশ দ্বারা কোনো না কোনোভাবে প্রভাবিত হয়। এই কথাটা এখানে বলল। পরিবেশ হচ্ছে কি কোনো স্থান বা অঞ্চলের পারিপার্শ্বিক অবস্থা যার মধ্যে বসবাস করে মানুষ জীবন ধারণ করে। তুমি আমাদের কথা চিন্তা করো যে, বা তোমার কথা চিন্তা করো, তুমি কোনো একটা স্পেসিফিক সোসাইটির মধ্যে আছো। এখন ওই সোসাইটির যে কালচার বা যে ট্র্যাডিশন, তারপর হচ্ছে তাদের মূল্যবোধ, নৈতিকতা সবকিছুই কিন্তু তোমাকে প্রভাবিত করছে। সো আলটিমেটলি পরিবেশের মধ্যে থাকা মানে ওই পরিবেশের সকল উপাদান দ্বারা কোনো না কোনোভাবে প্রভাবিত হওয়া। আর সেই উপাদানগুলো যখন ব্যবসার সাথে সংশ্লিষ্ট হয় তখন সেই পরিবেশটাকে আমরা বলে থাকি কি ব্যবসায়িক পরিবেশ। এরপরে দেখো, ব্যবসা হচ্ছে একটি সামাজিক প্রক্রিয়া। এই যে আমি একটু আগে তোমাদেরকে বললাম যে কি তোমরা কোনো একটা স্পেসিফিক সোসাইটিতে আছো, এখন ওই সোসাইটির মানুষজনের প্রয়োজন কিংবা তাদের অভাব পূরণের জন্যই বেসিক্যালি ব্যবসায়ের সৃষ্টি। ব্যবসায়ের সৃষ্টি কোত্থেকে তাহলে? অভাব পূরণের জন্যই ব্যবসায়ের সৃষ্টি। এখন যে এই অভাব পূরণের যে ক্ষমতা সেটিকে আমরা বলি হচ্ছে উপযোগ। এই ক্ষমতাটিকে হচ্ছে আমরা নরমালি উপযোগ বলে থাকি। উপযোগ ব্যাপারটি পরবর্তীতে আরো অনেক ক্ষেত্রে আসবে, যেটির সাথে তোমরা এখন থেকেই পরিচয় হয়ে নাও যে কি কোন একটা স্পেসিফিক অঞ্চলের মানুষজন যেখানে গোষ্ঠীবদ্ধ হয়ে বাস করে তাদের কোনো একটা প্রয়োজন বা তাদের কোনো একটা অভাব পূরণের যে সক্ষমতা আমার পণ্য কিংবা আমার প্রোডাক্টের যদি থাকে তখন তাকে আমরা বলে থাকি কি উপযোগ। ঠিক আছে, তারপরে দেখো, এই যে পরিবেশ বা পরিস্থিতির উপর ভিত্তি করে ব্যবসায় গঠিত, তারপর হচ্ছে পরিচালিত কিংবা নিয়ন্ত্রিত হয়। তিনটা কনসেপ্ট আমি এখানে বললাম। একটা হচ্ছে কি গঠন, পরিচালনা করা এবং হচ্ছে নিয়ন্ত্রণ। এই তিনটাই তাহলে ব্যবসায়িক পরিবেশ দ্বারা কিন্তু প্রভাবিত হচ্ছে। তার পাশাপাশি যেসব পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে এই ব্যবসাটা গড়ে উঠছে তাকে ব্যবসায়িক পরিবেশ বলে। ব্যবসায়িক পরিবেশের সংজ্ঞা একটু আগে আমরা দেখলাম। তারপর দেখো, যে কোনো স্থানে ব্যবসায়ের উন্নতি নির্ভর করে ব্যবসায়িক পরিবেশের উপর। এখন মনে করো তুমি এমন একটা অঞ্চলে আছো যেখানকার অর্থনৈতিক পরিবেশটা খুবই সংকীর্ণ, মানে হচ্ছে সেখানে তোমার আলটিমেটলি তোমার ব্যবসাটাকে যে তুমি প্রসারিত করবা কিংবা ব্যবসায়িক সম্প্রসারণ যে তুমি নিশ্চিত করবা তার কোনো গ্যারান্টি নাই। সো সেই ব্যবসায়িক পরিবেশটার মধ্যে তোমার রিস্কটা হাই, প্রফিট মার্জিনের অত বেশি সুযোগ নাই। সো দেখো, এখানের মধ্যে কিন্তু তোমার পরিবেশটা যদি এরকম হতো যে সেখানে হচ্ছে লিগাল এনফোর্সমেন্ট কিংবা হচ্ছে বিধিনিষেধ কম, তুমি সহজেই ঢুকতে পারছো, মুক্তবাজার অর্থনীতি এটি কিন্তু খুব ভালো একটা উদাহরণ হতে পারে। মুক্তবাজার অর্থনীতিতে কি হয়, একজন ব্যবসায়ী সে খুব সহজে কিন্তু ওই যে বাজারটিতে খুব সহজে প্রবেশ করতে পারে এবং তার পণ্য বা তার বাজার সে চাইলে নিজের ইচ্ছে মতো সম্প্রসারণ করতে পারে। এই সুবিধাগুলো হচ্ছে তোমার মুক্তবাজার অর্থনীতিতে আছে, যেগুলো হচ্ছে এমন অনেক পরিবেশে পাওয়া যায় না। যেমন তুমি যদি বাংলাদেশের যে ইকোনমিক
ইকোনমিক্যাল সিস্টেম তার দিকে তাকাও, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে কি এটি কিন্তু অনেক সংকীর্ণ বা ন্যারো। সেক্ষেত্রে হচ্ছে আমাকে একটা ব্যবসা যদি সম্প্রসারণ করতে হয়, আমাকে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর একসাথে বিবেচনা করে তারপর আমার ব্যবসাটাকে আমি আগাবো নাকি আগাবো না, সেই সিদ্ধান্তটা আমাকে নিতে হচ্ছে। এরপরে দেখো, পরিবেশের ব্যবসা বা শিল্প স্থাপনের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে কি পরিবেশ। এখন তার মানে কি, তুমি কোন একটা অঞ্চলে তোমার ব্যবসাটাকে হচ্ছে তুমি এস্টাবলিশড করবা নাকি করবা না, সেটা আইডেন্টিফাইড হচ্ছে তোমার ওই পরিবেশের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো দ্বারা। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারছি কি প্রত্যেকটা ব্যবসা পরিবেশ দ্বারা কোনো না কোনোভাবে প্রভাবিত। সেটা হতে পারে প্রত্যক্ষভাবে, সেটা হতে পারে পরোক্ষভাবে, যেটা আমরা প্রথম স্লাইডেই দেখে এসেছি। ঠিক আছে, এখন আসো আমরা জেনে নিই যে ব্যবসায়ের পরিবেশের ক্ষেত্রে কি কি উপাদান থাকতে পারে। সবার আগে যে উপাদানটি আসে সেটি হচ্ছে প্রাকৃতিক কিংবা ভৌগোলিক উপাদান। তোমাদেরকে একটু আগে আমি প্রাকৃতিক কিংবা ভৌগোলিক উপাদানের মধ্যে কি কি বলেছি, আবহাওয়া, তারপর হচ্ছে জলবায়ু, নদী, সমুদ্র, পাহাড়, পর্বত বা ভৌগোলিক অবস্থান, এই সব কিছু মিলিয়েই হচ্ছে আলটিমেটলি আমার ভৌগোলিক যে উপাদান কিংবা প্রাকৃতিক পরিবেশ। দেখো এখানের মধ্যে কি কি আসছে, এই ভূপ্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু, নদনদী, সাগর, পাহাড় পর্বত, প্রাকৃতিক সম্পদ, দেশের আয়তন। দেখো আয়তনের হিউজ একটা কনসেপ্ট এখানে কাজ করে, কেন আলটিমেটলি তোমার দেশের আয়তন যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার স্কোপটা আগের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। বাংলাদেশের কথা যদি চিন্তা করো, বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার, কিন্তু এদেশের প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা হচ্ছে তোমার 1,015 জন বা সামথিং এই টাইপের মানুষজন বাস করে, যেটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ। সেক্ষেত্রে তুমি যদি তোমার একটা ব্যবসা এস্টাবলিশ করতে যাও তাহলে অনেক কিছু ফ্যাক্টর এখানে কাজ করছে। যেমন তুমি যদি কৃষিক্ষেত্রের কথাও বলো, যেমন বাংলাদেশে এখন কিন্তু শিল্পায়ন হচ্ছে বা নগরায়ন হচ্ছে, যার কারণে আলটিমেটলি কৃষি জমির পরিমাণ কমে গেছে। সো কৃষিজ যে ব্যবসায়ীগুলো আছে সেগুলো হচ্ছে সামনের দিনে বা সামনের বছরগুলোতে অনেক বেশি ক্রাইসিস ফেস করতে যাচ্ছে। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেগুলাইজেশন বা ইন্ডাস্ট্রিয়াল শিল্প বিপ্লবের কারণে যা হয়েছে আলটিমেটলি হচ্ছে নতুন নতুন অনেক শিল্প স্থাপিত হয়েছে, যার প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি কি বর্তমানে বাংলাদেশে শিল্প কারখানার সংখ্যা বেড়ে গেছে এবং নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু বাংলাদেশ আগে যে কৃষি প্রধান ছিল সেখান থেকে বাংলাদেশ এখন শিল্প প্রধান অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। এটি কিন্তু হচ্ছে বা এই ট্রানজিশনটা আমরা খুব সহজে এখন দেখতে পাচ্ছি। তাহলে দেখো এই ভৌগোলিক পরিবেশের মধ্যে দেশের আয়তনটা আসছে, দেশের অবস্থানটা আসছে, প্রকৃতির সমন্বয়ে যে নতুন পরিবেশটা গড়ে ওঠে তাকে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ বলে। তাহলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা কি কি পেয়েছি, মৃত্তিকা, জলবায়ু, আবহাওয়া, তারপর হচ্ছে নদনদী, পাহাড়, সমুদ্র, এই সব কিছু মিলে আলটিমেটলি আমার প্রাকৃতিক পরিবেশটা গড়ে উঠছে। তারপর দেখো এরপর আসা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশের মধ্যে কি কি আছে, প্রথমেই যে কনসেপ্টটা আসে সেটি হচ্ছে সঞ্চয় এবং বিনিয়োগ, সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট। কোনো একটা অঞ্চলের যদি সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট বেশি হয়, দেখো সঞ্চয় এবং বিনিয়োগ যত বেশি হবে ব্যবসায়ের সম্প্রসারণের সুযোগও তত বেশি হবে। এখানের মধ্যে তাহলে আমরা একটা কথা বলতে পারি কি, সঞ্চয় এবং বিনিয়োগ ব্যবসায় সম্প্রসারণ কিংবা বাজার সম্প্রসারণের সমানুপাতিক। কারণ আলটিমেটলি যে অঞ্চলের মানুষের মাথাপিছু আয় বেশি বা গড় আয় বেশি, তারা বেশি পরিমাণে সঞ্চয় করতে পারে। বেশি পরিমাণ সঞ্চয় মানে বিনিয়োগ বেশি, আর বিনিয়োগ যেখানে বেশি হবে সেখানে অটোমেটিক্যালি বাজার সম্প্রসারিত হবে। তার জন্য আলাদা কোনো স্টেপ কিংবা আলাদা কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা পড়ে না। ঠিক আছে, তো অর্থনৈতিক পরিবেশের মধ্যে এই সঞ্চয় এবং বিনিয়োগের কনসেপ্টটা বুঝলাম। তারপর দেখো এর মধ্যে আর কি কি আসছে, মূলধন। আলটিমেটলি তুমি যে ইনভেস্টমেন্টটা করছো, ইনভেস্টমেন্টের জন্য হচ্ছে তোমাকে মূলধন লাগবে, ওই মূলধনটা তোমার আছে কিনা সেটাও কিন্তু হচ্ছে অর্থনৈতিক পরিবেশের অংশ। তারপর হচ্ছে অর্থ এবং ঋণ ব্যবস্থা, তোমার দেশের ঋণ ব্যবস্থাটা কীরকম কিংবা তোমার দেশের ব্যাংকিং সিস্টেমটা কীরকম। ব্যাংকিং নর্মালি হচ্ছে আমাদের দেশে বড় বড় যে বিজনেসগুলো হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে ওই বিজনেসের যারা মালিক আছে তারা হচ্ছে এইসব ব্যাংক থেকে লোন নেয়। এখন ওই লোনটা হচ্ছে তারা নির্দিষ্ট সময়ের জন্য নেয় এবং ওই লোনের জন্য হচ্ছে তাদেরকে পরবর্তীতে হচ্ছে ব্যাংকে মুনাফা প্রদান করতে হয়, কিংবা হচ্ছে তারা যে পরিমাণ মুনাফা ব্যবসা থেকে মানে আয় রোজগার করে সেই মুনাফার একটা পার্সেন্টেজ তখন হয়তো বা ব্যাংকে দিতে হয়। তারপর দেখো এর পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান সমূহ, মূলধন বাজার, দক্ষ উদ্যোক্তা। এখানে একটা কনসেপ্ট আসে হচ্ছে মূলধন বাজার। মূলধন বাজার মানে কি, যেই বাজারে আলটিমেটলি মূলধন গড়ে তোলাকেই প্রায়োরিটি দেওয়া হয়, মানে মূলধন গঠন করার দিকে মেইন ফোকাসটা থাকে, সেটিকে হচ্ছে আমরা মূলধন বাজার হিসেবে আখ্যায়িত করে থাকি। তার পাশাপাশি হচ্ছে দক্ষ উদ্যোক্তা। উদ্যোক্তা মানে কি, যে সম্পূর্ণরূপে নতুন একটা ব্যবসা
কোনো একটা মার্কেটের মধ্যে নিয়ে আসছে, সে হচ্ছে উদ্যোক্তা। এখন উদ্যোক্তার অনেক কিছুই আসে সামনে, আমরা উদ্যোক্তার ব্যাপারে অনেক কিছু পড়ব। উদ্যোক্তা কিন্তু হাই রিস্ক নেয়, মানে তার যে নতুন ব্যবসা বা নতুন কনসেপ্ট সেটি আদৌ মার্কেটে সাস্টেনেবল হবে কি না সে সম্পর্কে কিন্তু কোনো গ্যারান্টি নাই। তো সেক্ষেত্রে অনেক বড় একটা রিস্ক ফ্যাক্টর তার জন্য কাজ করে। তার পাশাপাশি দেখো মানব সম্পদ ইত্যাদির উপর ভিত্তি করে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে আমরা বলে থাকি কি অর্থনৈতিক পরিবেশ। এরপর আসা হচ্ছে সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশের কথা আমরা সবাই জানি। দেখো আমি একটু আগেও বললাম যে তোমরা সবাই কোনো না কোনো একটা স্পেসিফিক সোসাইটিতে আছো। দ্যাট মিনস ওই সোসাইটির যে আচার ব্যবস্থা, মূল্যবোধ, নীতিমালা, ধর্ম, তারপর হচ্ছে আচার আচরণ সব কিছুই বা শিক্ষা ব্যবস্থা সব কিছু কোনো না কোনোভাবে তোমাকে প্রভাবিত করছে। এর মধ্যে কি কি আসে? এই যে বললাম ধর্মীয় বিশ্বাস, ধর্ম, বর্ণ, মূল্যবোধ, নৈতিকতা, আচার আচরণ, ভাষা। তার পাশাপাশি আছে কালচার, ট্রেডিশন, সংস্কৃতি, ঐতিহ্য, এগুলা প্রথা, সুনাম, সখ্যাতি, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ইত্যাদির উপর ভিত্তি করে যে নতুন পরিবেশটা গড়ে ওঠে সেটিকে আমরা বলছি কি সামাজিক পরিবেশ। এখন সামাজিক পরিবেশের দুইটা মেইন উপাদান আছে। দুইটা প্রধান উপাদানের মধ্যে কি কি? একটা হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ। সাংস্কৃতিক পরিবেশ বলতে আমরা নর্মালি কি বুঝে থাকি বলো তো? আচ্ছা, সংস্কৃতি বলতে আমরা নর্মালি কি বুঝি? কোনো একটা পরিবেশ কিংবা কোনো একটা অঞ্চলের যে ট্রেডিশন বা যে ঐতিহ্য বা যে কালচার তার মধ্যে কি কি আছে? প্রথমত তুমি বলতে পারো শিক্ষা ব্যবস্থা, তারপর বলতে পারো হচ্ছে ওই দেশের জনগণের যে বহুদিন ধরে যে ধারাবাহিকভাবে ওই দেশের জনগণের যে একটা ট্রেডিশনাল ফেস চলেছে যার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে শিক্ষা ব্যবস্থা, তারপর হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ, আচার ব্যবহার, মনোভাব, এই সব কিছু মিলিয়ে যে একটা স্পেসিফিক পরিবেশ গড়ে ওঠে সেটিকে আমরা বলছি হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ। এরপরে আসা হচ্ছে ধর্মীয় পরিবেশ। ধর্মীয় পরিবেশের কথা আমরা সবাই জানি। দেখো প্রত্যেকটা ধর্মে কিছু স্পেসিফিক বিধিনিষেধ, অনুশাসন, নীতিমালা, আমি আবার লিখেও দিচ্ছি এখানে দেখো ধর্মীয় বিধিনিষেধ, অনুশাসন, নিয়ম কানুন। আর আমরা সাংস্কৃতিক পরিবেশের মধ্যে কি পেয়েছি? শিক্ষা, তারপর হচ্ছে মূল্যবোধ, এখানের মধ্যে কিন্তু আচার আচরণটা চলে আসছে। আর আসে কি ঐতিহ্য। এই সব কিছু হচ্ছে আমার সাংস্কৃতিক পরিবেশের উপাদান। তাহলে আমি এখানে টোটাল দুইটা পরিবেশ পাচ্ছি, একটা হচ্ছে কি আমার সাংস্কৃতিক পরিবেশ এবং আরেকটা হচ্ছে আমার ধর্মীয় পরিবেশ। সাংস্কৃতিক পরিবেশের মধ্যে আমি কি কি পাচ্ছি? শিক্ষা, তারপর আচার ব্যবস্থা বা আচার কানুন, তারপর হচ্ছে তোমার ঐতিহ্য, এই সব কিছু মিলে হচ্ছে সাংস্কৃতিক পরিবেশটা গড়ে ওঠে। আর ধর্মীয় পরিবেশ বলতে আমরা কি বুঝছি? আমরা হচ্ছে তোমার ধর্মীয় নিয়ম কানুন, ধর্মীয় আচার ব্যবস্থা বা ধর্মীয় বিধিনিষেধ, নীতিমালা সব কিছু মিলে হচ্ছে আমার ধর্মীয় পরিবেশ। আর এই দুইটা উপাদান বা এই দুইটা পরিবেশ কোন পরিবেশের অন্তর্গত? সামাজিক পরিবেশ। ঠিক আছে, আশা করি আমরা সামাজিক পরিবেশের কনসেপ্টটা বুঝতে পেরেছি সবাই। এবার আসে হচ্ছে রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশের মধ্যে কি কি আছে? দেখো আমাদের দেশের কথা যদি তোমরা চিন্তা করে থাকো, রাজনৈতিক পরিবেশের মধ্যে যেটি থাকে সেগুলো হচ্ছে রাজনৈতিক দল, তারপর হচ্ছে রাজনৈতিক দলের রাজনৈতিক ভাবধারা, রাজনৈতিক মতাদর্শ, এই সব কিছু মিলিয়ে যে নতুন পরিবেশটা সৃষ্টি হয় বা যে পরিবেশটা গঠিত হয় সেটিকে হচ্ছে আমরা রাজনৈতিক পরিবেশ বলি। তাই রাজনৈতিক পরিবেশের মধ্যে আমি মেইন তিনটা কনসেপ্ট কি কি পাচ্ছি? রাজনৈতিক ভাবধারা, রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক মূল্যবোধ, এই সব কিছু মিলিয়ে আলটিমেটলি রাজনৈতিক পরিবেশটা গঠিত হয়। তারপর হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ। দেখো আমরা কিন্তু এখন সিভিলাইজেশনের যুগে বাস করছি যেখানের মধ্যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা এত হিউজ পরিমাণে হয়েছে যে প্রত্যেক দিন নতুন নতুন প্রযুক্তি আসছে। তার মধ্যে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার মধ্যে আছে হচ্ছে আমরা যে এখন চ্যাট জিপিটি বা অন্যান্য এআই ইউজ করছি, এই সব কিছু কিন্তু এই প্রযুক্তিগত পরিবেশের মধ্যেই অন্তর্গত। এই প্রযুক্তিগত পরিবেশটা কিন্তু ব্যবসায়ীকে নানাভাবে প্রভাবিত করছে। এখন দেখো আমাদের ব্যবসা কিন্তু এখন টেকনোলজির উপর হাইলি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে। কিভাবে? আগেকার দিনে তোমার অনলাইন মার্কেটিং কিংবা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কোনো ধারণাই ছিল না। এই টেকনোলজি আসার পরে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিংবা হচ্ছে মার্কেটিং জগতে নতুন আরেকটা ধাপ বা নতুন আরেকটা সম্ভাবনার দরজা খুলে গেছে, আমরা সেভাবে বলতে পারি ব্যাপারটিকে। তাহলে দেখো প্রযুক্তির কী পরিমাণ প্রভাব ব্যবসায়ের উপর আছে। আশা করি আমরা প্রযুক্তিগত পরিবেশটা বুঝতে পেরেছি। মানে হচ্ছে আমাদের ব্যবসাকে যখন হচ্ছে আমরা টেকনোলজির আন্ডারে নিয়ে আসি বা প্রযুক্তির আওতায় নিয়ে আসি তখন যে পরিবেশটি গঠিত হয় আলটিমেটলি সেই পরিবেশটিকে আমরা বলে থাকি হচ্ছে কি প্রযুক্তিগত পরিবেশ। এরপর আসে হচ্ছে আইনগত পরিবেশ। আইনগত পরিবেশটা কি? যেমন দেখো এক একটা দেশের মধ্যে লিগাল এনফোর্সমেন্টটা কিন্তু এক এক রকম। যেমন আমাদের দেশে
তোমার ইল্লিগাল যে বিজনেসগুলো আছে, যেমন হচ্ছে মাদক ব্যবসা, তারপর হচ্ছে অস্ত্র চোরাচালানি বা আন্ডারগ্রাউন্ডে যে ব্যবসাগুলো হয়ে থাকে, ওই ব্যবসাগুলোকে হচ্ছে আমাদের দেশে লিগ্যালাইজড করা হয় না। যেমন আমাদের দেশে কিন্তু সিগারেটের ব্যবসাটা বৈধ, কিন্তু তুমি যদি এখন ভুটানে যাও, ভুটানে কিন্তু সিগারেটের ব্যবসাটা খুবই অবৈধ এবং এটাকে একটি ঘৃণ্য এবং অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। সেক্ষেত্রেও যদি তুমি প্রকাশ্যে ধূমপান করো তাহলে হচ্ছে জেল বা জরিমানা বা কারাদণ্ড এরকম সাজা তারা নির্ধারিত করে রেখেছে অলরেডি। তো এই লিগাল এনফোর্সমেন্টের যে ব্যাপারটি আছে সেটিতে হচ্ছে আমাদেরকে ফোকাসটা দিতে হচ্ছে। যেমন বাংলাদেশের শিল্প আইনে একটা নীতি আছে যে কি, আমাদের যে গার্মেন্টস সেক্টরটা আছে সেই গার্মেন্টস সেক্টরে শিশুশ্রম নিষিদ্ধ, এটা হচ্ছে শিল্প আইনে বলা হয়েছে। তার পাশাপাশি এরকম আরো অনেক আইন আছে যেখানে হচ্ছে এই ইল্লিগাল বিজনেসগুলোকে হচ্ছে আলটিমেটলি আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে। মানে কেউ যদি এগুলো করে বা এই টাইপের ব্যবসাগুলো করে, সেটা যদি কখনো পুলিশের সামনে প্রকাশ পায়, আলটিমেটলি তাকে হচ্ছে আদালতের সম্মুখীন হতে হবে। এই সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের আইনগত পরিবেশটা। আশা করি সবাই বুঝতে পেরেছি। তারপরে যেটি আসে সেটি হচ্ছে ব্যবসায়ের উপর প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী পরিবেশ, যার মধ্যে আছে প্রথমত অভ্যন্তরীণ পরিবেশ। অভ্যন্তরীণ পরিবেশের মধ্যে কি কি উপাদান আছে? প্রথমে আসে হচ্ছে মালিক বা শেয়ার হোল্ডার, যে ব্যবসাটাকে ওন করে বা ব্যবসায়ের যে প্রত্যক্ষ ব্যবসাটাকে যে মানে মনে করো হচ্ছে আমি একজন মালিক, ঠিক আছে? মালিক মানে কি, আমি যে ব্যবসাটা পরিচালনা করছি সেই ব্যবসার সামগ্রিক যা কিছু পরিচালিত হচ্ছে তার সব কিছুর কন্ট্রোল পাওয়ারটা হচ্ছে আমার হাতে থাকবে। আমার আন্ডারে আমি যদি একটা প্রতিষ্ঠানের মালিক হয়ে থাকি, আমি আমার আন্ডারে কিছু বোর্ড অফ ডিরেক্টরস নিয়োগ করব। সেই বোর্ড অফ ডিরেক্টরের কথা কিন্তু এখানে বলা হয়েছে পরিচালনা পর্ষদ। এই বোর্ড অফ ডিরেক্টরটা কি করে? এই বোর্ড অফ ডিরেক্টরটা হচ্ছে নীতিমালা কিংবা নিয়ম কানুন সেট করে, যেটা আলটিমেটলি কোম্পানির ম্যানেজার কিংবা যারা এমপ্লয়ি আছে, মানে একদম এন্ড লেভেলের একদম বটম লেভেল ম্যানেজমেন্ট পর্যন্ত হচ্ছে তাদের যে নীতিমালা বা তারা যে ডিসিশনগুলো দেয়, তারা যে ডিরেকশনগুলো দেয়, সেগুলো একদম বটম লেভেল ম্যানেজমেন্ট পর্যন্ত প্রতিপালিত হয়। এরপর আসা হচ্ছে শ্রমিক কিংবা কর্মী। দেখো, শ্রমিক কিংবা কর্মী এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে কিভাবে? আলটিমেটলি তোমার শ্রমিক কিংবা যারা কর্মী বা এমপ্লয়ি যারা আছে, তাদের যে চাহিদা বা তাদের যে ডিমান্ড, সেটিকে যদি তুমি প্রায়োরিটাইজ না করো বা তাদের যে চাহিদাকে তুমি যদি গুরুত্ব না দাও, মনে করো হচ্ছে শ্রমিকদের কর্মঘণ্টা নর্মালি আমরা জানি কি 8 ঘন্টা করে দৈনিক কর্মঘণ্টা, সেটা হচ্ছে আন্তর্জাতিকভাবেই এটাকে সেট করা হয়েছে। তুমি চাইলে এর বেশি করতে পারবে না। করতে পারবে কোন শর্তে? সেক্ষেত্রে হচ্ছে সেটা ওভারটাইম হিসেবে বিবেচিত হবে এবং তার জন্য তোমাকে আলাদা করে পে করা হবে। তো এই ক্ষেত্রে দেখো, শ্রমিকদের এমন অনেক সময় হচ্ছে তারা বিদ্রোহ করে। কোন ক্ষেত্রে বিদ্রোহ করছে? মনে করো তারা যে স্থানে কাজ করছে সেই স্থানের পারিপার্শ্বিক অবস্থাটা তাদের জন্য সুবিধাজনক না, কিংবা তারা সেই সুবিধাটুকু পাচ্ছে না। যেমন হচ্ছে এক্ষেত্রে যন্ত্রপাতি, কিংবা আমরা যদি বলি যে অফিসের মধ্যে এখন কিন্তু হচ্ছে এমন সিস্টেম চালু করা হয়েছে যাতে করে হচ্ছে যারা এমপ্লয়ি আছে তাদের জন্য হচ্ছে কাইন্ড অফ সব ধরনের সুযোগ সুবিধা যেন পায়। এর মধ্যে তাদের যে ওয়ার্কিং আওয়ার, টোটাল ওয়ার্কিং আওয়ারটা যদি 8 ঘন্টা হয়, সেই 8 ঘন্টাটাকে কিন্তু 4 ঘন্টা 4 ঘন্টা ভাগ করে মাঝখানে 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা তাদের জন্য রিফ্রেশমেন্ট আওয়ারের ব্যবস্থা করা হয়। তার পাশাপাশি তারা যখন হচ্ছে কাজের ক্ষেত্রে যদি কখনো ক্লান্তি ফেস করে, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য আলাদা বিরতির ব্যবস্থা রাখা হয়। তো এই ধরনের সুযোগ সুবিধা, বেতন আছে, বেতনের পাশাপাশি বোনাস আছে, এই সব কিছু মিলিয়ে যারা আমাদের লেবার আছে সেই লেবারের রাইট বা তাদের যে অধিকার, সেই অধিকারটুকু যদি সংরক্ষিত হয়, তাহলে দেখা যায় যে শ্রমিকদের মধ্যে সন্তুষ্টির ব্যাপারটা বিরাজমান করে। কিন্তু সেক্ষেত্রে কোনোভাবে যদি তাদের যে অধিকার বা যে লেবার রাইটগুলো আছে সেগুলোকে যদি কখনো খর্ব করা হয়, যেমন মনে করো হচ্ছে একজন শ্রমিকের বোনাস বছরে হচ্ছে 2 বার পাওয়ার কথা, তাকে আমি বছরে 1 বার বোনাস দিলাম, আরেকবার বোনাসটা দিলাম না, তাহলে তার ওই জবের প্রতি কিন্তু মোটিভেশন বা মোটিভেটিং ফ্যাক্টরগুলোকেই আমি ধ্বংস করতেছি কাইন্ড অফ। তো সেক্ষেত্রে ওই শ্রমিকটা পরবর্তীতে গিয়ে যে আমার অর্গানাইজেশনের বিরুদ্ধে বিদ্রোহ করবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। সেজন্য হচ্ছে বাংলাদেশের লেবার ল আছে, তারপর হচ্ছে লেবার কোর্ট আছে, যারা শ্রমিকদের অধিকার রক্ষার জন্য কাজ করে থাকে। তার পাশাপাশি প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব কালচার আছে। এখন এক একটা প্রতিষ্ঠান তার যে শ্রমিক আছে তাদের জন্য হচ্ছে আলাদা আলাদা সিস্টেম চালু করতে পারে। যেমন হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, যেমন ইউনিলিভারের কথা যদি তুমি চিন্তা করো, ইউনিলিভার কি করছে? এটা হচ্ছে একটা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন। তারা তাদের শ্রমিকদের যে অধিকার কিংবা তাদের এমপ্লয়ীদেরকে সবার উপরে রাখে। এমপ্লয়ির সুযোগ সুবিধা তারা 100% এনশিওর করে এবং চেষ্টা করে তাদের এমপ্লয়ীদেরকে যেন তারা সবসময় মোটিভেটেড রাখতে পারে। আলটিমেটলি তাদের যে প্রোডাকশন রেট, সেটি ডিপেন্ড করে হচ্ছে তাদের এমপ্লয়ি কতটুকু মোটিভেটেড তার উপর। সো
চিন্তা করে দেখো, এই প্রতিষ্ঠানগুলোর সংস্কৃতিটাই যদি এরকম হয় যে এমপ্লয়ি ফোকাসড, আলটিমেটলি তার সাকসেস রেটটা কিন্তু অন্য একটা লেভেলে চলে যায়, যেটা আমরা ইউনিলিভারের ক্ষেত্রে দেখে থাকি। তো বাংলাদেশে এরকম আরও অনেকগুলো অর্গানাইজেশন আছে, যেমন ব্রিটিশ আমেরিকান টোবাকো, তারপর হচ্ছে বিকাশ, নগদ বা গ্রামীণ ফোন, বর্তমানে হচ্ছে রবি, এই টাইপের অর্গানাইজেশনগুলো কিন্তু হচ্ছে, বা কর্পোরেট সেক্টরগুলো কিন্তু হচ্ছে এখন এই ইন্টারন্যাশনাল যে ট্রেন্ড আছে এমপ্লয়ি ফোকাসড অর্গানাইজেশন, এটার দিকে কিন্তু ঝুঁকছে, যাতে করে হচ্ছে তাদের যে প্রোডাক্টিভিটি সেটা 100% এনশিওর করতে পারে। পরে আসে হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুযোগ সুবিধা। অভ্যন্তরীণ সুযোগ সুবিধা এর মধ্যে কি কি আছে, যেমন হচ্ছে তোমাকে আমি একটু আগেই বললাম যে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুযোগ সুবিধার মধ্যে কি কি থাকতে পারে, যেমন হচ্ছে তাদের রিফ্রেশমেন্টের জন্য একটা সময় দেওয়া থাকতে পারে, কিংবা হচ্ছে তাদের ওয়ার্কের মাঝখানে বা তাদের যে কর্মঘণ্টা, সেই কর্মঘণ্টার মাঝখানে বিরতি বা গ্যাপ দেওয়ার একটা সিস্টেম থাকতে পারে, যাতে করে হচ্ছে তারা কাজ করতে করতে তাদের মধ্যে একঘেয়েমি চলে না আসে। সো এই বিষয়গুলো হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুযোগ সুবিধা। তারপরে কি আসে, বাহ্যিক পরিবেশ। বাহ্যিক পরিবেশের মধ্যে সবার আগে যেটা আসে হচ্ছে প্রতিযোগীর ব্যাপারটিতে আমাকে কয়েকটি স্পেসিফিক বিষয়ে ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে মার্কেট রিসার্চ, তারপর হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। এখন এই দুইটা কনসেপ্ট সম্পর্কে আমরা নর্মালি হয়তো বা কেউই জানি না। মার্কেট রিসার্চ মানে কি, তুমি তোমার ব্যবসাটা যে মার্কেটে রান করতে যাচ্ছ সেই মার্কেটের আলটিমেট ডিমান্ডটা কি, সে সম্পর্কে তোমার একটা ধারণা থাকার জন্য যে রিসার্চটা তোমার করতে হবে সেটা হচ্ছে মার্কেট রিসার্চ। মার্কেট রিসার্চ যত ভালো হবে তোমার ব্যবসাটা তত বেশি সাকসেসফুলি ওই মার্কেটে সাস্টেনেবল হবে এবং তত বেশি সাকসেসফুলি রান করা সম্ভব হবে। তারপর বলছি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, মানে ওই মার্কেটে যে এক্সিস্টিং প্রোডাক্টগুলো আছে, মনে করো তুমি যে প্রোডাক্টটা সেল করছো ওই টাইপের সিমিলার প্রোডাক্ট, ওই প্রোডাক্টের ফলটা কোন জায়গায়, কিংবা ওই প্রোডাক্টের ডিজাইনটা কোন জায়গায়, ওইটা তোমাকে আইডেন্টিফাই করতে হচ্ছে প্রথমে। তারপর ওইটাকে বেস করে তুমি কিভাবে তোমার যে প্রোডাক্টটি, সেই প্রোডাক্টটিকে অন্য যে প্রোডাক্টগুলো আছে, কারেন্ট এক্সিস্টিং যে প্রোডাক্টগুলো আছে মার্কেটে, তার চেয়ে তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারো, কি কি ইউনিক ফিচার্স তুমি ওর মধ্যে ইনক্লুড করতে পারো, সেইগুলো হচ্ছে আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, যেগুলো আলটিমেটলি আমি যে প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করছি, আমার প্রোডাক্টটিকে অন্য 10জন মার্কেটার কিংবা হচ্ছে অন্য 10জন ব্যবসায়ীর কাছ থেকে আমার প্রোডাক্টটিকে যেটি ডিফারেন্ট করবে, যাতে করে হচ্ছে লোকজন ওটার প্রতি অ্যাট্রাকটিভ বা যাতে হচ্ছে লোকজন ওটার প্রতি হচ্ছে অ্যাট্রাক্টেড হয় এবং আমার ব্যবসাটা আলটিমেটলি তাদের চেয়ে সাকসেসফুলি রান করে। এটাই হচ্ছে আমার এই মার্কেট রিসার্চ কিংবা কম্পিটিটিভ অ্যাডভান্টেজের মূল উদ্দেশ্য, যাতে আমার বিজনেসটা সিমিলার অন্য যে বিজনেসগুলো আছে তার চেয়ে বেশি ভালো অথবা সাকসেসফুলি রান করতে পারে। এরপর আসা হচ্ছে ক্রেতা বা ভোক্তা। আলটিমেটলি তোমার ব্যবসাটাই হতে হবে বা ক্রেতা কিংবা হচ্ছে যারা ভোক্তা আছে তাদেরকে ফোকাস করেই। কেন, দেখো, আমার ফোকাসটা যদি হয় আমার ভোক্তার ডিমান্ড বা তাদের যে চাহিদা, সেই চাহিদার উপর প্রায়োরিটাইজ না করে আমি যদি ফোকাস করি হচ্ছে কীভাবে খরচ কমানো যায়, কীভাবে আমি প্রোডাকশন কস্ট কমাতে পারি, কীভাবে হচ্ছে আমি আরও বেশি রেভিনিউ জেনারেট করতে পারি, কীভাবে হচ্ছে আমি এখানে মনে করা হচ্ছে তুমি ফলের ব্যবসা করছো, ফলের ব্যবসার মধ্যে তুমি ফরমালিন দিচ্ছ, ফরমালিন দিয়ে হচ্ছে ওটাকে অনেক দিন ধরে তরতাজা রাখছো, আলটিমেটলি তোমার ভোক্তা কিংবা তোমার ক্রেতাকে কিন্তু তুমি স্যাটিসফাই করছো না, কিংবা তাদের যে ডিমান্ড, তারা যে হচ্ছে অথেন্টিক প্রোডাক্টের জন্য তোমার কাছে আসছে, সেই ডিমান্ডটাকে কিন্তু তুমি ফুলফিল বা স্যাটিসফাই করতে পারছো না। সেক্ষেত্রে তোমার এই ক্ষেত্রে উদ্দেশ্যটা যদি এরকম হতো যে তোমার কাছে যারা ক্রেতা কিংবা যারা ভোক্তা আসছে তাদের ডিমান্ডটা সম্পর্কে তোমার যে আইডিয়া আছে, তুমি তাদেরকে যদি অথেন্টিক প্রোডাক্টটা সাপ্লাই করো, সেক্ষেত্রে কিন্তু তাদের একটা লয়ালটি বেস তৈরি হবে। মানে হচ্ছে তারা তোমার প্রতি লয়াল হবে, তোমার বিজনেসের প্রতি লয়াল হবে, তারা পরবর্তীতে আবার তোমার কাছেই ফেরত আসবে। সো এক্ষেত্রে তুমি একটা নির্দিষ্ট সংখ্যক ভোক্তার লয়ালটি পাচ্ছ কিভাবে, তাদের যে স্পেসিফিক ডিমান্ড সেটিকে স্যাটিসফাই করার মাধ্যমে। এরপর আসে হচ্ছে সরবরাহকারী বা সাপ্লায়ার্স। এরা কি করে, নর্মালি র ম্যাটেরিয়ালস সাপ্লাই করে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে কি এই র ম্যাটেরিয়ালসগুলো কোনগুলা? র ম্যাটেরিয়ালস হচ্ছে তুমি যে ফাইনাল প্রোডাক্টটা বানাবা সেই ফাইনাল প্রোডাক্টটাকে ফাইনালাইজেশন পর্যন্ত নিয়ে যাওয়া, মানে হচ্ছে একদম
যে ফাইনাল প্রোডাক্ট ওই ফেজ পর্যন্ত নিয়ে যাওয়া, তার মাঝে কিন্তু অনেকগুলো স্তর আছে। প্রথম স্তরে তোমাকে কি করতে হচ্ছে, যারা সাপ্লায়ার তাদের কাছ থেকে তুমি র মেটেরিয়ালস কালেক্ট করছো, তারপরের স্তরে হচ্ছে তুমি ওটাকে প্রসেসিং করছো, প্রসেসিং করার মাধ্যমে তুমি ওটাকে হচ্ছে একদম ইনিশিয়াল লেভেল থেকে মিড লেভেলে আনলে। এখন এই মিড লেভেলের প্রোডাক্টটিকে তুমি প্যাকেজিং করছো, ডিজাইনিং করছো, সব কিছু মিলিয়ে আলটিমেটলি তুমি তোমার ফাইনাল প্রোডাক্টটা প্রস্তুত করছো। তো এর মাঝখানের যে স্তরগুলা, কিংবা এক্ষেত্রে শুরুতে যে স্তরটি আছে সেটি হচ্ছে কি, সাপ্লায়ারের কাছ থেকে আমি র ম্যাটেরিয়ালস কালেক্ট করব, সেই র ম্যাটেরিয়ালসটাকে হচ্ছে আমি প্রসেসিং করব। এই ধাপটা পর্যন্ত যেটি করে থাকে সেটি হচ্ছে সরবরাহকারী। তারপর আছে হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী। মধ্যস্থ ব্যবসায়ী কারা হতে পারে, তোমার যারা পাইকারি ব্যবসায়ী আছে তারা। তারা কি করে, তারা হচ্ছে তোমার যে প্রোডাকশন হাউস কিংবা হচ্ছে যারা প্রোডিউসার, তাদের কাছ থেকে হচ্ছে প্রোডাক্টটা পাইকারি দামে ক্রয় করে এবং সেখান থেকে একটু বেশি লাভে কিংবা হচ্ছে একটু বেশি দামে তারা হচ্ছে সেগুলা খুচরা ব্যবসায়ী যারা আছে তাদের কাছে জিনিসটা বিক্রি করে। এরপর আসে হচ্ছে কৌশলগত মিত্র কিংবা স্ট্র্যাটেজিক অ্যালাইস। এটা কিভাবে হয়, তুমি একটা অর্গানাইজেশন হিসেবে চিন্তা করো, ঠিক আছে? তুমি যখন আরেকটা অর্গানাইজেশনের সাথে একসাথে স্ট্র্যাটেজিক্যালি কাজ করবা, তখন দুইটা অর্গানাইজেশন পরস্পরকে প্রভাবিত করবে মিত্রতার অনুযায়ী। সেক্ষেত্রে হচ্ছে দুইটা কম্পিটিশন করছে না, দুইটা একটা আরেকটাকে সাপোর্ট করছে এবং তাদের অর্গানাইজেশনের স্ট্র্যাটেজিগুলো বিল্ড আপ করতে সহায়তা করছে। সো এই ধরনের মিত্র কিংবা হচ্ছে এই ধরনের পার্টনারদেরকে আমরা বলে থাকি হচ্ছে কৌশলগত মিত্র, ঠিক আছে? তারপরে দেখো, ব্যবসায়ের ক্ষেত্রে পরিবেশের উপাদানসমূহের প্রভাব, যার মধ্যে প্রথমে আসা হচ্ছে প্রয়োজনীয় ভূমি। তুমি তোমার বিজনেসটাকে রান করার জন্য প্রথমে তোমার ল্যান্ডটা কিন্তু খুবই দরকার, কারণ আলটিমেটলি তোমার যদি একটা ল্যান্ডই না থাকে কিংবা একটা ভূমিই না থাকে যার উপর বেস করে হচ্ছে তুমি তোমার প্রোডাকশন হাউসটাকে রান করতে পারো। দেখো, ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু আছে, যেমন হচ্ছে প্রোডাকশন হাউস লাগবে সবার আগে, তারপর হচ্ছে ওয়্যার হাউস লাগবে, তারপর হচ্ছে শোরুম কিংবা হচ্ছে তোমার মার্কেট প্লেস লাগবে। সব কিছু মিলে হচ্ছে তোমার ভূমিটাকে কিন্তু সবার আগে প্রায়োরিটি দেওয়া হয়। তারপর আসে হচ্ছে কাঁচামাল প্রাপ্তি। এই যে আমি র মেটেরিয়ালসগুলোর কথা বললাম, এই র মেটেরিয়ালসগুলো হচ্ছে কাঁচামাল। আলটিমেটলি তুমি সাপ্লায়ারের কাছ থেকে র মেটেরিয়ালসগুলো নিচ্ছ, তুমি যদি কাঁচামালটাই না পাও, আলটিমেটলি তোমার ব্যবসাটা কোথায়, বা ফাইনাল প্রোডাক্টটাই যদি তুমি প্রস্তুত করতে না পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার ব্যবসাটা রান করতেই পারছে না। সো কাঁচামাল প্রাপ্তি এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাঁচামালের পরে আসে হচ্ছে উপকরণ। এই যে তুমি ডিজাইনিং করবা, তারপর হচ্ছে প্যাকেজিং করবা, এক্ষেত্রে তোমার অনেকগুলো ম্যাটেরিয়ালস লাগছে। এই ম্যাটেরিয়ালসগুলো বা এই ম্যাটেরিয়ালস ফ্লোটা তোমার কাছে যদি সাস্টেনেবল মনে হয় কিংবা তোমার যদি মনে হয় যে এই ম্যাটেরিয়ালস ফ্লোটা আমার বিজনেসটাকে রান করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে, তখন গিয়ে তোমার ওই বিজনেসটা আলটিমেটলি বাজারে গিয়ে সাস্টেনেবল হবে। কেন? কারণ তুমি যদি হচ্ছে তোমার প্রোডাক্টের ক্ষেত্রে ওই প্যাকেজিংয়ের যা যা ম্যাটেরিয়ালস লাগে সেই ম্যাটেরিয়ালসগুলো যদি না পাও, তাহলে তোমার প্রোডাক্টের অ্যাট্রাকটিভনেসটা হারাবে। আলটিমেটলি সেটা হচ্ছে তোমার যারা এন্ড ইউজার কিংবা যারা কাস্টমার আছে তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারবে না। অ্যাট্রাক্ট করতে না পারলে বাজারে তোমার সাস্টেনেবিলিটি জিরো, ঠিক আছে? এরপরে হচ্ছে সুষ্ঠু যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা, ট্রান্সপোর্টেশন সিস্টেম। এক্ষেত্রে তোমার আমি তিনটা সেক্টর বলছি। একটা হচ্ছে কি প্রোডাকশন হাউস, যেখানে হচ্ছে পণ্য প্রস্তুত হয়। এরপর আসে হচ্ছে ওয়্যার হাউস। ওয়্যার হাউসে কি করা হয়, পণ্য মজুত করে রাখা হয়। তারপর আসে হচ্ছে শোরুম বা মার্কেট। যেটি আলটিমেটলি কি করে, এন্ড ইউজার কিংবা কাস্টমারের কাছে প্রোডাক্ট সাপ্লাই করে। তো এই তিনটাকে তুমি একটা অর্গানাইজেশন মনে করা হচ্ছে ওয়ালটন। ওয়ালটনের উদাহরণ যদি আমরা দিই, বিষয়টা এখানে আমাদের জন্য বুঝতে সুবিধা হয় কিভাবে। যেমন হচ্ছে ওয়ালটন কি কি প্রস্তুত করে নর্মালি, টিভি, ফ্রিজ, এগুলো প্রস্তুত করে ওয়ালটন। এখন এই প্রস্তুত করার জন্য তাদের প্রথমত যেটি দরকার সেটি হচ্ছে কি একটা প্রোডাকশন হাউস। প্রোডাকশন হাউসে হচ্ছে তারা র ম্যাটেরিয়ালস কালেক্ট করছে, র ম্যাটেরিয়ালসগুলোকে প্রসেসিংয়ের মাধ্যমে হচ্ছে এইগুলা প্রস্তুত করছে। তারপর আসে হচ্ছে আমার ওয়্যার হাউস। ওয়্যার হাউসের মধ্যে এগুলো তারা মজুত করে রাখছে এবং আলটিমেটলি মার্কেট ডিমান্ডের বেসিসে হচ্ছে তারা সেগুলো মার্কেট প্লেসে পাঠাচ্ছে কিংবা শোরুমে পাঠাচ্ছে। তো শোরুমের কনসেপ্টটা আসছে হচ্ছে একদম লাস্টে, যেটি ডিপেন্ড করছে হচ্ছে আলটিমেটলি মার্কেট ডিমান্ডটা কতটুকু আমার বাজারের মধ্যে, তার উপর বেসিস করে হচ্ছে ওয়্যার হাউস থেকে পণ্য নিয়ে আসা হয়। এখন
পণ্য নিয়ে আসার যে রাস্তাটা, এই ওয়্যারহাউস, প্রোডাকশন হাউস থেকে ওয়্যারহাউসের ডিস্টেন্স, ওয়্যারহাউস থেকে শোরুমের ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কতটুকু হবে তার বেসিসে আমি আমার ট্রান্সপোর্টেশনের মিডিয়ামটা সেট করব, বা ট্রান্সপোর্টেশনের ওয়ে কিংবা পরিবহনের যে রাস্তা সেই রাস্তাটা আমি সিলেক্ট করব, কিংবা আমি কোন ওয়েতে বা কোন রাস্তায় পরিবহন করলে আমার আলটিমেট ট্রান্সপোর্টেশন যে কস্ট বা পরিবহন খরচ আছে সেটিকে কমানো যায়, সেটি আমি ডিফাইন করব হচ্ছে এই তিনটা সেক্টর বা এই তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে। তারপর আসে হচ্ছে কি মূলধন প্রাপ্তি। আলটিমেটলি মূলধন মানে কি, তুমি তোমার ব্যবসাটা শুরু করার জন্য ইনিশিয়াল লেভেলে যে পরিমাণ অর্থটা তোমার দরকার হয় সেটি হচ্ছে আমরা মূলধন বলে থাকি। এখন মূলধন প্রাপ্তির যে ব্যাপারটি সেটি যদি এক্ষেত্রে নিশ্চয়তা দেয়া না যায়, আলটিমেটলি তোমার বিজনেসটা তুমি শুরু করতে পারবা না। তো বিজনেসটা শুরু করার আগে কিন্তু শেষ হয়ে যায় কখন, যখন হচ্ছে তোমার হাতে পর্যাপ্ত পরিমাণে মূলধন না থাকে। তারপর হচ্ছে বাজার সুবিধা কিংবা মার্কেট ফ্যাসিলিটিস। মার্কেট ফ্যাসিলিটিস তুমি কখন পাবা, এই যে আমি একটু আগে মার্কেট রিসার্চের কথা বললাম না, মার্কেট রিসার্চের মাধ্যমে তুমি আলটিমেটলি জানতে পারবে হচ্ছে তোমার মার্কেটে যারা ক্রেতা কিংবা যারা হচ্ছে কাস্টমার আছে তাদের চাহিদাটা কি, তাদের ডিমান্ডটা কি, তাদের নিডটা কি, এইটুকু যখন তুমি ডিফাইন করতে পারবা তখন আলটিমেটলি তুমি কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা পাচ্ছ। আর কম্পিটিটিভ অ্যাডভান্টেজটাই মূলত হচ্ছে আমার এই বাজার সুবিধা বা মার্কেট ফ্যাসিলিটিসের আন্ডারে চলে যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে ঋণ সুবিধা। আমাদের দেশে যে ব্যাংকগুলো আছে, একটু আমি বললাম না তোমাদেরকে যে বড় বড় অর্গানাইজেশনগুলো কিংবা হচ্ছে যারা বড় বড় বিজনেস রান করে তারা হচ্ছে এসব ব্যাংক থেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য লোন নেয়, পরবর্তীতে সেই লোনটাকে হচ্ছে মূলধন হিসেবে তারা তাদের ব্যবসায় খাটায়। সেখান থেকে যে অর্থটা তারা লাভ করে বা যে মুনাফাটা অর্জন করে তার একটা পার্সেন্টেজ হচ্ছে তারা ব্যাংকে মুনাফা হিসেবে দেয়। সো এই সিস্টেমটাই হচ্ছে মূলত ঋণ সুবিধা। এরপরে আসে হচ্ছে জনগণের আয়। এখন দেখো, একটা স্পেসিফিক দেশের কথা যদি তুমি চিন্তা করো, মনে করা হচ্ছে ইউএসএতে জনগণের মাথাপিছু আয় অনেক বেশি। সো মাথাপিছু আয় যত বেশি হবে সেক্ষেত্রে হচ্ছে আমার সেভিংস এবং ইনভেস্টমেন্ট এই দুইটা তত বেশি হবে। আর সেভিং অ্যান্ড ইনভেস্টমেন্ট যত বেশি হবে কোনো একটা অঞ্চলে, সেখানে হচ্ছে বিজনেসটা তত বেশি সাকসেসফুলি রান করা সম্ভব। ঠিক আছে, তারপর হচ্ছে অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি। এটা বলতে কি বোঝাচ্ছি, অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতিটা মানে কি? অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে হচ্ছে ওই দেশের ল কিংবা যে রুলস রেগুলেশনসগুলো আছে এগুলো যদি আলটিমেটলি তোমার বিজনেসটাকে রান করার জন্য সাকসেসফুল না হয় বা স্যাটিসফাইং না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি ওই বাজারে যদি মার্কেট প্লেসে যদি তুমি বাজার তোমার ব্যবসাটা প্রতিষ্ঠা করতে যাও বা এস্টাবলিশ করতে যাও, সেক্ষেত্রে কিন্তু তুমি ধরাটা খাচ্ছ। কারণ এক্ষেত্রে ট্যাক্স রেট, তারপর হচ্ছে তুমি যদি একটা দেশ থেকে আরেকটা দেশে হচ্ছে যদি তোমার প্রোডাক্টটা পাঠাও, তাহলে ওটার যে খরচ তার জন্য ওই দেশের সরকারকে যে পরিমাণ ট্যাক্সটা দিতে হচ্ছে বা ট্যারিফও বলে থাকি বা শুল্ক বলে থাকি, এই যে শুল্কটা দিতে হচ্ছে সেক্ষেত্রে সেই টাকাটা যদি বেশি হয় বা সেক্ষেত্রে তোমার প্রোডাক্টের দাম কিংবা প্রোডাকশন কস্টের তুলনায় যদি ওই কস্টটা বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার বিজনেসটা ওই দেশের বাজারে সাকসেসফুলি রান করা একেবারেই সম্ভব নয়। কারণ এক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা হচ্ছে তোমার ওই দেশের যে আইন, অনুকূল আইনের যে ব্যাপারটি আছে, সেক্ষেত্রে হচ্ছে তোমাকে এটা ডিটারমাইন করতে হবে যেন সেটি তোমার বিজনেস রান করার যে লিগালিটিস কিংবা যে প্রপার্টিসগুলো আছে সেটাকে যেন স্যাটিসফাই করে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে এটাও আসে ওই দেশে হচ্ছে তোমার চুরি, তারপর হচ্ছে চোরাচালান, পাচার এগুলো কতটুকু হয় বা এগুলোর রেটটা আলটিমেটলি কতটুকু। তোমার বিজনেসটা সাকসেসফুলি যদি তুমি রান করতে যাও, তাহলে এই তিনটা জিনিস, চুরি চোরাচালান তারপর হচ্ছে পাচার, এই জিনিসগুলো কিন্তু তোমাকে মেজার করতে হবে সবার আগে। তারপরে আসা হচ্ছে সরকারের ব্যয় বৃদ্ধি। সরকার ডিফাইন করে যে কোন বছর কি পরিমাণ খরচ করবে এবং তার বেসিসে হচ্ছে সে বাজেট প্রণয়ন করে। যেমন বাংলাদেশ সরকারের হচ্ছে জুলাই থেকে হচ্ছে জুন পর্যন্ত বাজেট দেয়। এটিকে জুলাই থেকে জুন পর্যন্ত আমরা নর্মালি অর্থ বছর হিসেবে জানি। এই সময় তারা বাজেট দেয় যে কি কোন খাতে কি পরিমাণ অর্থ তারা খরচ করবে। এখন এই ব্যয়ের সামঞ্জস্যতাটুকু কতটুকু বা এই ব্যয়টা কি পরিমাণ সামঞ্জস্য, তার বেসিসে কিন্তু তুমি তোমার বিজনেসটাকে রান করার জন্য স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে পারো। এরপরে হচ্ছে ব্যবসায়ের সহায়ক সেবা। সহায়ক সেবার মধ্যে কি আসে, যেমন হচ্ছে তোমার বীমা, গুদামজাতকরণ, তারপর হচ্ছে বাজারজাতকরণ, এই টাইপের কনসেপ্টগুলো চলে আসে হচ্ছে আমার ব্যবসায়ের সহায়ক সেবার মধ্যে। আমি তোমাদের সুবিধার্থে লিখে দিই, সহায়ক সেবার মধ্যে আসছে হচ্ছে কি ব্যাংক, বীমা, তারপর হচ্ছে বাজারজাতকরণ, এবং গুদামজাতকরণ। এগুলো হচ্ছে আমার ব্যবসায়ের ক্ষেত্রে
সহায়ক সেবা বা সাপোর্টিং ফ্যাসিলিটিস। তারপর আসে হচ্ছে প্রযুক্তির প্রভাব। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কিংবা টেকনোলজিক্যাল ইনভলভমেন্টের কথা আমরা জাস্ট একটা মার্কেটিংয়ের উদাহরণ থেকেই দেখতে পাই। তার পাশাপাশি তুমি যদি পণ্যের প্রচার এবং প্রসার ঘটাতে চাও, সেক্ষেত্রে হচ্ছে বর্তমানে টেকনোলজির কোনো বিকল্প নেই। তাছাড়া বর্তমানে হচ্ছে তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে তোমার বিজনেসের ক্ষেত্রে নতুন, নতুন আইডিয়া জেনারেট করতে পারো। কিংবা নতুন একটা বিজনেস আইডিয়া বা বিজনেস মডেল সম্পূর্ণরূপে তোমার সামনে উপস্থাপন করে দিবে কি? একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেই আইডিয়াটাকে তুমি চাইলে আবার রিজেনারেট করতে পারছো। কিংবা ওই আইডিয়ার মধ্যে তোমার যে ফ্যাক্টরগুলো মনে হচ্ছে যে স্যাটিসফাইং না, সেই ফ্যাক্টরগুলোকে তুমি আবার নতুনভাবে শেপ করতে পারছো। সো সবকিছু মিলিয়ে প্রযুক্তির যে এক্ষেত্রে প্রভাবটা দেখা যায় সেটি কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি এবং অনেক বেশি সাস্টেনেবল। এরপর আসে হচ্ছে কি আমার ভূপ্রকৃতি। ভূপ্রকৃতির বিষয়টা হচ্ছে এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিভাবে? একটা দেশের তোমার জলবায়ু কিংবা আবহাওয়াগত অবস্থার বেসিসে ওই দেশের প্রোডাকশনটা কিন্তু ডিপেন্ড হয়। যেমন বাংলাদেশের কথা যদি তুমি চিন্তা করো, বাংলাদেশ হচ্ছে একটা নাতিশীতোষ্ণ দেশ। এদেশে নরমালি সব ধরনের প্রোডাক্টই জন্মানো যায়। কিন্তু তুমি যদি একটা শীতপ্রধান দেশের কথা চিন্তা করো, যেমন হচ্ছে রাশিয়া, সাইবেরিয়া, ইউএসএ, এখানে কি সব ধরনের প্রোডাক্ট প্রোডিউস করা যায়? যেমন হচ্ছে বাংলাদেশে কিন্তু আম খুব সহজেই জন্মানো সম্ভব। আমের ব্যবসা কিন্তু বাংলাদেশে অনেক ভালো একটা ব্যবসা এবং প্রতি বছর ভালো পরিমাণ আম বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি হয়। এখন রপ্তানিটা কেন হচ্ছে? ওই জায়গায় প্রশ্নটা থেকে যায় যে কেন? কারণ ওই অঞ্চলগুলোতে আম গাছ জন্মানোর জন্য প্রয়োজনীয় যে প্রাকৃতিক উপাদান কিংবা প্রাকৃতিক একটা পরিবেশ দরকার, ন্যাচারাল যে সাপোর্টটা দরকার, ওই সাপোর্ট সিস্টেমটা থাকে না। কারণ ওই দেশের জলবায়ুগত যে উপাদানগুলো আছে কিংবা যে আবহাওয়াটা আছে, সেগুলো আম গাছ জন্মানোর জন্য বা আম গাছের যে ফলন বা ফসল, তার জন্য হচ্ছে সেটি যথাযথ নয়। এই কারণে ওই দেশে হচ্ছে আমের বিজনেসটা হচ্ছে তুমি এদেশ থেকে যদি হচ্ছে ওখানে এক্সপোর্ট করতে পারো, সেটা তখন সাকসেসফুল একটা বিজনেস হয়ে যায় তোমার জন্য। ঠিক আছে? এরপর আসে হচ্ছে প্রাকৃতিক সম্পদ। যেমন প্রাকৃতিক সম্পদের মধ্যে কি, কি আছে? যেমন হচ্ছে তোমার ভূগর্ভে কিংবা খনিজ সম্পদ, তেল, গ্যাস, কয়লা। তুমি যদি চিন্তা করো, আ আমাদের যে মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে সেগুলো নরমালি তেলের ব্যবসা কিংবা হচ্ছে তেলের বিজনেসের উপরেই টিকে আছে মধ্যপ্রাচ্যের ব্যবসাগুলা। যেমন হচ্ছে তোমার সংযুক্ত আরব আমিরাত কিংবা হচ্ছে তোমার সৌদি আরব, এই দেশগুলো প্রচুর পরিমাণে তেল রপ্তানি করে কারণ তাদের খনিজ সম্পদ হচ্ছে তেল। এই খনিজ সম্পদটাই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। মূলত তোমার দেশের প্রকৃতিগতভাবে তুমি যে সম্পদগুলো পাচ্ছ এবং সেগুলোকে যখন তুমি হচ্ছে তোমার বিজনেসের ক্ষেত্রে বা তোমার ব্যবসার ক্ষেত্রে সেগুলোকে যখন ব্যবহার করতে পারছো, তখন সেটিকে আমরা প্রাকৃতিক সম্পদ হিসেবে কনসিডার করছি। তার পাশাপাশি আসে হচ্ছে জলবায়ু কিংবা ক্লাইমেট। এখন ক্লাইমেটের হিউজ একটা গুরুত্ব এখানের মধ্যে আসে। কিভাবে? তোমার জলবায়ু যদি তোমার একটা স্পেসিফিক ফসল জন্মানোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে তোমার ওই ফসলটা যদি তুমি উপযুক্ত জলবায়ুর প্রেক্ষিতে জন্মাইতে পারো কিংবা হচ্ছে ফলন ঘটাইতে পারো, তাহলে আল্টিমেটলি তোমার বিজনেসও সাকসেসফুলি রান হচ্ছে। যদি তোমার জলবায়ুটা সাপোর্টিং না হয়, তাহলে সেটা হচ্ছে না। যেটা আমরা একটু আগে হচ্ছে ভৌগোলিক উপাদানের ক্ষেত্রে কিংবা ভূপ্রকৃতির ক্ষেত্রে আমরা জিনিসটা দেখে এসেছি। ঠিক সেম ব্যাপারটা এখানের মধ্যেও প্রযোজ্য। তার পাশাপাশি হচ্ছে নদ-নদী এবং সাগর। দেখো আমাদের দেশের শহরগুলা কিন্তু নরমালি নদীকেন্দ্রিক এবং সাগর কেন্দ্রিক। শহরগুলাই যদি তোমার নদীকেন্দ্রিক বা সাগর কেন্দ্রিক হয়ে থাকে, ব্যাপক একটা শিল্পায়ন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেক্ষেত্রে হয়ে থাকে এই নদী বা সাগরকে ঘিরেই। যেমন বাংলাদেশের ঢাকার কথা যদি চিন্তা করো, ঢাকাটা কিন্তু হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এবং বুড়িগঙ্গা নদীটিকে শিল্পায়নের জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। ঠিক একইভাবে চট্টগ্রামকে তোমার যে শিল্পায়নের যে ব্যাপারটি আছে সেটি টোটালি কন্ট্রোলড হয় যে কর্ণফুলী নদী আছে সেই কর্ণফুলী নদীর মাধ্যমে। বড় বড় জাহাজ বা জাহাজের ব্যবসা কিংবা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট আরও অনেক কিছু এই কর্ণফুলী নদীর মাধ্যমে হয়ে থাকে। সো তুমি চিন্তা করে দেখো, একটা নদী বা সাগরকে কেন্দ্র করে কিন্তু শহরায়ন বা নগরায়ন হচ্ছে বা বড় বড় বিজনেস পরিচালিত হচ্ছে, তাহলে এর প্রভাবটা কতটুকু তোমরা নিজেরাই সেটি বুঝতে পারছো। তাহলে হচ্ছে এরপরে আসে কি দেশের আয়তন। আয়তনের কনসেপ্টটা তোমাদের সাথে একটু আগেও আমি ডিসকাস করেছি যে বাংলাদেশের বর্তমান আয়তন কত? ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। প্রতি ঘন কিলোমি বা প্রতি বর্গ কিলোমিটারে মানুষজনের বাস কত? ১,০১৫ জন। তো এটা এর মাধ্যমে তুমি কি দেখতে পাচ্ছ? আল্টিমেটলি তুমি যদি অস্ট্রেলিয়ার কথা চিন্তা করো, অস্ট্রেলিয়ার আয়তনটাই এত বিশাল, সেখানে প্রতি বর্গ কিলোমিটারে বাস করছে মাত্র ২ জন। সেখানে মানুষের ঘাটতি আছে। আর আমাদের এখানে মানুষজন এত বেশি হয়ে গেছে যে আল্টিমেটলি এটা ডেভেলপিং কান্ট্রির সিচুয়েশন থেকে উপরের দিকে যেতেই এর ব্যাপক পরিমাণ সময় লেগে যাচ্ছে। সো সেটি কখন সম্ভব হবে? সেটি সম্ভব হবে যখন হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিংবা শিল্পায়নের ক্ষেত্রে নতুন আরেকটা বিপ্লব ঘটাতে পারবো। তারপর আসে হচ্ছে কৃষিকার্য। বাংলাদেশ কিন্তু আগে কৃষি প্রধান দেশ ছিল। ৬০ ভাগ অর্থনীতি
বা আমাদের যে ইকোনমি ছিল, এই ইকোনমির 60% ছিল হচ্ছে এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট। এখন সেটি ওই সেক্টর থেকে আস্তে আস্তে মুভ করে টোটালি চলে যাচ্ছে হচ্ছে শিল্পায়নের দিকে বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে। আলটিমেটলি বাংলাদেশের নতুন নতুন অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠছে এবং সেই ইন্ডাস্ট্রিগুলাই কিন্তু এই শিল্পায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর আলটিমেটলি এগ্রিকালচারাল যে সেক্টরটা হচ্ছে, এটি দিনে দিনে ডাউনফল হচ্ছে। ডাউনফলটার কারণটা কি? শিল্পায়নের কারণে দরকার হচ্ছে নতুন নতুন বড় বড় বিল্ডিং কিংবা বড় বড় ইমারত কিংবা বড় বড় ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি, বিল্ডিং, ইমারত এগুলা তুমি কিন্তু শিল্পায়নের ক্ষেত্রে যদি ইউজ করো, তাহলে সেগুলো আবাসিক এলাকায় তুমি কখনোই এই বড় বড় ফ্যাক্টরি গড়ে তুলতে পারবা না। সেটি কিন্তু বাংলাদেশের আইনে সেটি অবৈধ। তো তুমি সেগুলো কোথায় গড়ে তুলতে পারবা? সেগুলো গড়ে তুলতে পারবা যেগুলো হচ্ছে লোকালয়ের বাইরে। এখন লোকালয়ের বাইরে আছে হচ্ছে আমার কৃষি জমি। আলটিমেটলি হচ্ছেটা কি? কৃষি জমিটা হচ্ছে ধ্বংস হচ্ছে এবং সেই জায়গায় গড়ে উঠছে বড় বড় ইমারত, বড় বড় ফ্যাক্টরি কিংবা বড় বড় শিল্প কারখানা। সো সেক্ষেত্রে কৃষিকার্যটা বাংলাদেশের ইকোনমিতে কিন্তু ডাউনফল হচ্ছে দিন দিন, এবং নগরায়ন বা শিল্পায়নটাই বেড়ে যাচ্ছে। এরপর আসে হচ্ছে খনিজ সম্পদ, যেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। সো প্রাকৃতিক সম্পদের কনসেপ্টের মধ্যে আমরা বলেছি কি, খনি থেকে যা পাওয়া যায়, তেল, গ্যাস, কয়লা, যেখানে আমরা সৌদি আরবের উদাহরণ দিলাম, সংযুক্ত আরব আমিরাতের উদাহরণ দিলাম, বা তুমি যদি চিন্তা করো কুয়েতের পেট্রোলিয়াম শিল্পের উদাহরণ দাও, সেগুলো কিন্তু খনি থেকে তারা উত্তোলন করছে এবং পরবর্তীতে সেগুলো বাইরের দেশে এক্সপোর্ট করার মাধ্যমে তারা বিজনেসটাকে সাকসেসফুলি রান করছে। তারপর আসে হচ্ছে বনজ সম্পদ। বন থেকে আমরা কি পেয়ে থাকি? নর্মালি প্রচুর পরিমাণে কাঠ পাই, কিংবা হচ্ছে যারা মোয়াল আছে তারা হচ্ছে মধু সংগ্রহ করে, কিংবা আরো অনেক অন্যান্য প্রাকৃতিক সম্পদ আছে যেগুলো বন থেকে পাওয়া যায়। এই বন থেকে পাওয়া যা যা সম্পদ আছে সব কিছুকে একসাথে মিলিয়ে আমরা বনজ সম্পদ বলে থাকি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি এটা। এরপরে যেটি আসে সেটি হচ্ছে কি, সঞ্চয় এবং বিনিয়োগ। এগুলো কিসের উপাদান? এগুলো হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান। দেখো, সঞ্চয় এবং বিনিয়োগ নিয়ে তোমাদের সাথে আমি ইতিমধ্যে আলোচনা করেছি কি, যখন হচ্ছে কোনো একটা দেশে আলটিমেটলি জনগণের মাথাপিছু আয় বেশি হবে। মাথাপিছু আয় বেশি মানে কি? তারা বেশি করে সঞ্চয় করতে পারবে। বেশি করে সঞ্চয় করতে পারার মানে হচ্ছে বেশি করে বিনিয়োগ করতে পারবে। এখন সঞ্চয় এবং বিনিয়োগ টোটালি প্রপোর্শনাল কিসের উপর? তোমার বিজনেসের সাকসেসের উপর। যত বেশি সঞ্চয় এবং যত বেশি বিনিয়োগ হবে, তোমার বিজনেসটা তুমি তত বেশি সাকসেসফুলি বা সফলভাবে পরিচালনা করতে পারবে। তারপর আসে হচ্ছে মূলধন বা ক্যাপিটাল। ইনিশিয়ালি তোমার বিজনেসটা রান করতে গেলে সবার আগে যেটা তোমার হাতে থাকা দরকার সেটা হচ্ছে মূলধন কিংবা ক্যাপিটাল। তারপর আসে হচ্ছে অর্থ এবং ঋণ ব্যবস্থা। আমাদের দেশে বর্তমানে যে ব্যাংকিং সেক্টর আছে কিংবা বিমার যে সেক্টর আছে, তারা হচ্ছে ঋণ প্রদান করে থাকে। এই ঋণ ব্যবস্থাটাই হচ্ছে তোমার ব্যবসাটাকে সাকসেসফুলি রান করার জন্য সবার আগে দরকার, কারণ আলটিমেটলি তোমার এই ঋণগুলো থেকে কিন্তু তুমি মূলধন পাচ্ছ এবং সেই মূলধনটাকে তোমার ব্যবসার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হিসেবে তুমি ওটাকে ইউজ করছো, এবং পরবর্তীতে যখন সেখান থেকে মুনাফা অর্জন করছো তার একটা পার্সেন্টেজ তুমি ব্যাংকে দিচ্ছ অ্যাজ এ মুনাফা বা অ্যাজ ইন্টারেস্ট। তারপর হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান সমূহ। এই আর্থিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে হচ্ছে এরা তোমাকে লোন সুবিধা দিয়ে থাকে, কিংবা হচ্ছে সাময়িক সময়ের জন্য, সেটা হতে পারে 2 বছর 3 বছর, এই সময় ভিত্তিতে তোমাকে হচ্ছে লোন প্রদান করে থাকে, যেই লোনটা তুমি তোমার বিজনেসের ক্ষেত্রে কাজে লাগাতে পারো। এরপর আসে হচ্ছে শ্রমশক্তি বা মানব সম্পদ। মানব সম্পদ বলতে কি বোঝায়? একটি দেশের জনগণই হচ্ছে ওই দেশের জন্য তখন মানব সম্পদ হয়ে ওঠে যখন জনগণের মধ্যে দক্ষতা কিংবা হচ্ছে ক্যাপাবিলিটিস বা স্কিল ওই লেভেলে পৌঁছায়। তুমি যদি বাংলাদেশের কথা চিন্তা করো, বাংলাদেশের মানব সম্পদের ব্যাপক একটা সম্ভাবনা আছে, কারণ বাংলাদেশের ম্যাক্সিমামই হচ্ছে তরুণ সম্প্রদায়। এখন এই তরুণ সমাজটাকে কখনো বা কোনোভাবে যদি তুমি কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে পারো, কিংবা তাদের যে দক্ষতা বা স্কিল সেটিকে যদি তুমি ওই লেভেলে নিয়ে যেতে পারো, তাহলে এরাই কিন্তু আলটিমেটলি দেশের যে ইকোনমিক্যাল সিস্টেম, সেই ইকোনমিক্যাল সিস্টেমটাকেই ওই লেভেলে নিয়ে যাবে। তখন বাংলাদেশ আর উন্নয়নশীল দেশের পর্যায়ে থাকবে না, বাংলাদেশ তখন ইউএসএ, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, এদের পর্যায়ে চলে যাবে বাংলাদেশ। আলটিমেটলি তোমার ফোকাসটা এখানে থাকতে হচ্ছে কোথায়? মানব সম্পদের উপর। ঠিক আছে, এরপর বললাম হচ্ছে কি মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম ডিপেন্ড করে হচ্ছে জিডিপির উপর। জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এখন তোমার দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কত, তারপর হচ্ছে তোমার দেশের মানুষের মাথাপিছু আয়টা বেসিক্যালি হচ্ছে এই জিডিপির উপর ডিপেন্ডেন্ট করে নির্ধারিত হয়। এখন মাথাপিছু আয় বলতে আমি কি বোঝাচ্ছি? আমাদের দেশের টোটাল যে জনসংখ্যা, সেই জনসংখ্যাটাকে হচ্ছে আমি যদি জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যত সেটি দিয়ে হচ্ছে যদি ভাগ করি, তাহলে আলটিমেটলি যেটা আসে সেটা হচ্ছে আমার মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম, মানে জনপ্রতি আয়টা কত হচ্ছে। একটি দেশের মাথাপিছু আয় যত বেশি, ধরে নেওয়া হয় যে ওই দেশটি কম্পারেটিভলি অন্যান্য দেশের তুলনায় তত বেশি উন্নত। এই যে আমরা বলি ইউএসএ, কানাডা,
অস্ট্রেলিয়া এগুলোকে আমরা উন্নত দেশের কাতারে ফেলছি। কেন ফেলছি? কারণ ওই দেশের জনগণের মাথাপিছু আয়টি আল্টিমেটলি অনেক বেশি। কম্পারেটিভলি বাংলাদেশ, তারপর হচ্ছে যদি তুমি চিন্তা করো পাকিস্তান, মায়ানমার এই দেশগুলোর তুলনায় এগুলো হচ্ছে মধ্যম আয়ের দেশ। আমরা এখনো উচ্চ আয়ের দেশে পরিণত হতে পারিনি। হতে পারবো কখন? যখন মাথাপিছু আয়টা ওই সার্টেন লেভেল পর্যন্ত পৌঁছাবে। ঠিক আছে? তারপরে আসো, এরপর আসো হচ্ছে কি বাজার ব্যবস্থা। বাজার ব্যবস্থা মানে হচ্ছে তোমার কোন একটা দেশের মার্কেটটা অ্যাকচুয়ালি কিরকম, মার্কেটিং হচ্ছে তোমার ক্যাপিটালাইজেশন হচ্ছে, বা তুমি যদি বলতে পারো যে সেক্ষেত্রে যদি স্বৈরশাসক বা স্বৈরতন্ত্র থাকে, কিংবা যদি সমাজতন্ত্র থাকে, অথবা যদি গণতন্ত্র থাকে, প্রত্যেকটা সিস্টেমের ক্ষেত্রে কিন্তু বাজার ব্যবস্থাটা ডিফারেন্ট হয়ে যায় আলটিমেটলি। তো ওইটার একটা হিউজ ইম্প্যাক্ট আমরা বাজার ব্যবস্থায় দেখতে পাই, এবং আলটিমেটলি বাজার ব্যবস্থা কীরকম সেটি যখন তুমি ডিফাইন করতে পারবে, সেই অনুযায়ী তুমি স্ট্র্যাটেজি বিল্ড আপ করবে, এবং সেই অনুযায়ী ওই স্পেসিফিক মার্কেটে তোমার বিজনেসটা তুমি রান করতে পারছো। তারপরে বলছি হচ্ছে মূলধন বাজার। মূলধন বাজারের একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে যে বাজারের মূল উদ্দেশ্যই হচ্ছে মূলধন গঠন করা। সরি, সেই বাজারটিকে কিন্তু আমরা হচ্ছে মূলধন বাজার হিসেবে বলি। আর শেয়ার বাজার কি? শেয়ার মার্কেট সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে। দুইটা স্টক মার্কেট আছে বাংলাদেশে, একটা হচ্ছে ঢাকা স্টক মার্কেট, আর একটা হচ্ছে চিটাগং স্টক মার্কেট। এই মার্কেটগুলো হচ্ছে নর্মালি শেয়ার মার্কেটের আন্ডারে আসে। এখন শেয়ার বাজার বা শেয়ার মার্কেট কখন ডাউন হচ্ছে বা কখন শেয়ার মার্কেট আপার লেভেলে যাচ্ছে, তার বেসিসে হচ্ছে ওইখানে ইনভেস্টমেন্টটা হয়ে থাকে। সো এই শেয়ার মার্কেট বা শেয়ার বাজারের ব্যাপক একটা প্রভাব আমরা দেখতে পাই হচ্ছে কি ব্যবসায়ের উপর। ঠিক আছে? এরপর আসি কি ব্যবসায়ের উপর সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ বলতে আমরা নর্মালি যা বুঝে থাকি সেটা হচ্ছে আমরা সবাই কোনো না কোনো সমাজে বাস করি। ওই সমাজের স্পেসিফিক আচার কানুন বা নিয়ম কানুন, সমাজ ব্যবস্থা সবকিছু মিলিয়ে হচ্ছে যে পরিবেশের আন্ডারে আসে সেটি হচ্ছে সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশের মধ্যে হচ্ছে জনসংখ্যা আছে। জনসংখ্যা মানে আমরা সবাই বুঝি যে ওই স্পেসিফিক অঞ্চল কিংবা ওই স্পেসিফিক সমাজের, ওই স্পেসিফিক সোসাইটিতে কি পরিমাণ মানুষ একসাথে বাস করছে, ওই মানুষের সংখ্যা। তারপর হচ্ছে শিক্ষা দীক্ষা, তাদের এডুকেশন কিংবা তাদের কালচার কতটুকু। নর্মালি হচ্ছে চিন্তা করা হয় কি, যেই সমাজ যত বেশি শিক্ষিত সেখানে হচ্ছে ব্যবসা কিংবা হচ্ছে অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো হচ্ছে তত সহজেই ফুলফিল করা যায়। ঠিক আছে? তারপর আসে হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান সমূহ। সামাজিক প্রতিষ্ঠানের একটাই উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে তারা মুনাফা অর্জনকে মুখ্য হিসেবে বা মুখ্য উদ্দেশ্য হিসেবে নেয় না। তাদের মেইন ফোকাসটাই থাকে হচ্ছে তারা সেই স্টেপগুলো নিবে কিংবা হচ্ছে তারা সেই স্ট্র্যাটেজিগুলো নিবে যাতে করে আলটিমেটলি সোশ্যাল ডেভেলপমেন্ট এনশিওর করা যায় কিংবা সামাজিক উন্নতি তারা যেন নিশ্চিত করতে পারে। এরপর আসে হচ্ছে জাতি বা রেস। এটার ক্ষেত্রে অনেক কনফিউশন আছে কিংবা হচ্ছে অনেকে অনেক কিছু মনে করে। যেমন এটা মনে করা হয় যে কি যারা শ্বেতকায় কিংবা যারা হচ্ছে হোয়াইট কারা, যারা ইউএসএ, তারপর হচ্ছে ইংল্যান্ড, এরা হচ্ছে নর্মালি শ্বেতকায় বা শ্বেতাঙ্গ বলে থাকি তাদেরকে। এরা হচ্ছে অনেক পরিশ্রমী ধরে নেওয়া হয়, অনেক কর্মোদ্যম আছে তাদের, কিংবা তারা হচ্ছে বিজনেসটাকে হচ্ছে সাকসেসফুলি রান করতে পারে। তুলনামূলকভাবে হচ্ছে যারা পীতকায় মানে হচ্ছে কারা, যারা হচ্ছে ব্রাউন ধরে নেওয়া হয় যে বাংলাদেশ, পাকিস্তান, তারপর হচ্ছে ভারত, এই স্পেসিফিক অঞ্চলের মানুষজন। তারপর হচ্ছে যারা কৃষ্ণাঙ্গ আছে যেমন হচ্ছে আফ্রিকার মানুষজনকে তুলনামূলকভাবে অলস কিংবা ব্যবসায়ী তারা ভালো মতো পরিচালনা করতে পারে না। এইগুলো হচ্ছে কয়েকটা মার্কেট রিসার্চের মাধ্যমে কিংবা কয়েকটা গবেষণার মাধ্যমে এই তথ্যগুলো দেখা গেছে। এইগুলো কিন্তু এখানে বলেছে যে শ্বেতকায় লোকেরা দীর্ঘদেহী, স্বাস্থ্যবান, সাহসী, পরিশ্রমী, বুদ্ধিমান। তারা শিক্ষা দীক্ষা এবং শিল্প বাণিজ্যে অগ্রসর। পক্ষান্তরে তুমি যদি পীতকায় মানে হচ্ছে আমাদের যে সাউথ এশিয়ান বা দক্ষিণ এশিয়ান যে দক্ষিণ এশীয় যে অঞ্চলটা আছে সেই অঞ্চলের জাতির লোকদের গঠন বর্তিকৃতি মানে হচ্ছে কি আমরা শ্বেতকায়দের তুলনায় হালকা বেটে। তারপর হচ্ছে কি তারা স্বাস্থ্যবান, অধ্যবসায়ী, সাহসী এবং বুদ্ধিমান। এরাও শিল্প বাণিজ্য এইগুলোতে পারদর্শী, কিন্তু কৃষ্ণকায় জাতির জনগণ তুলনামূলকভাবে নিস্পৃহ, তাদের কর্মোদ্যমটা সেভাবে থাকে না, এবং অলস ও মেধার দিক থেকেও তারা দুর্বল। তারা অন্যান্য জাতির ন্যায় কৃষি, শিল্প এবং বাণিজ্যে পারদর্শী নয়। এই কথাটাই তোমাদেরকে আমি একটু আগে বললাম। ঠিক আছে? এরপর আসা হচ্ছে ঐতিহ্য বা ট্রেডিশন। ঐতিহ্য কি? জনগণের ঐতিহ্য অপ্রাকৃতিক পরিবেশের একটি মূল্যবান উপকরণ। অনেক দিন ধরে তোমার যে কালচার, যে ট্রেডিশনটা চলে আসছে বা যে রীতিনীতি, ভাবধারা, মূল্যবোধ তোমার সমাজে চলে আসছে সেটিকে আমরা ঐতিহ্য বলে থাকি। এরপর আসা হচ্ছে সংস্কৃতির ব্যাপারটিও ঠিক একইভাবে। এই যে শিক্ষা দীক্ষা, আচার আচরণ, নৈতিকতা, মূল্যবোধ, সামাজিক নিয়ম কানুন সব কিছুকেই হচ্ছে আমরা এই কালচারের বা সংস্কৃতির আওতায় আমরা নিয়ে আসতে পারি। এরপর হচ্ছে প্রথা।
প্রথা বলতে কি বোঝায় বা কাস্টম বলতে কি বোঝায়? সমাজের কিছু স্পেসিফিক নিয়ম কানুন থাকে বা রীতিনীতি থাকে যেটা ওই সমাজের সকলেই বা ওই সোসাইটিতে যারা বাস করে তাদের সকলকেই মেনে চলতে হয়। সেগুলোকে হচ্ছে আমরা প্রথা বলি। এরপর হচ্ছে ধর্মীয় অনুভূতি বা রিলিজিয়াস সেন্স। আমাদের ধর্মগ্রন্থগুলা কিংবা আমাদের প্রত্যেকের ধর্ম আমাদেরকে যে শিক্ষাটা দেয়, ধর্মীয় আচার-আচরণ, ধর্মীয় নিয়ম কানুন, রীতিনীতি সেগুলো হচ্ছে ধর্মীয় অনুভূতির মধ্যে পড়ে। তারপর হচ্ছে ধর্মীয় বিশ্বাস। ধর্মীয় বিশ্বাস বলতে কি বোঝে? দেখো, মুসলিম সমাজের ক্ষেত্রে হচ্ছে একেক ধরনের নিয়ম-কানুন আছে। তারপর হচ্ছে খ্রিস্টান সমাজের ক্ষেত্রে একেক ধরনের নিয়ম আছে। একেকটা স্পেসিফিক রিলিজিয়নের কথা যদি তুমি চিন্তা করো, প্রত্যেকটা ধর্মের নিয়ম-কানুন কিন্তু পরস্পরের অন্যান্য ধর্ম থেকে আলাদা কিংবা কিছু ক্ষেত্রে সিমিলার। সেক্ষেত্রে যদি সিমিলারিটিস থাকে কিংবা যদি তোমার ডিফারেনশিয়েট করা না যায় তাহলে কিন্তু সব ধর্মই এক হয়ে যায়। এখন প্রত্যেকটা ধর্মের এই বিশ্বাস বা রীতিনীতি ডিফারেন্ট বলেই কিন্তু ধর্মগুলো আলাদা, আলাদা হয়েছে। যেমন এখানে বলা হয়েছে কি খ্রিস্টান ধর্মের রীতিনীতি অনুশাসন এই ধরনের সংস্কার থেকে মুক্ত। মানে খ্রিস্টান ধর্ম বা তাদের যে স্পেসিফিক রিলিজিয়নটা আছে সেটি তুলনামূলকভাবে অনেক বেশি হচ্ছে মডার্নাইজড। সো তারা এই ধরনের সংস্কারকে খুব একটা বিশ্বাস করে না। তাই তাদের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রচলনটা অনেক বেশি। ঠিক আছে? সো এই ধর্মীয় বিশ্বাস, তারপর হচ্ছে ধর্মীয় অনুভূতি, প্রশাসন, সংস্কৃতি বা ঐতিহ্য এগুলো নিয়ে আশা করি আমাদের কোনো কনফিউশন থাকার কোনো দরকার নেই। আশা করি সবাই বুঝতে পেরেছি। এরপর শুধু ধর্মীয় দ্বন্দ্ব, রিলিজিয়াস কনফ্লিক্টটা অ্যাকচুয়ালি কোন জায়গায় এসে লাগে? যখন একটা রিলিজিয়ন কোনো একটা সার্টেন নিয়ম-কানুন মেনে চলে, অন্য রিলিজিয়ন তখন ওই নিয়মকে প্রেফার করে না। তখন ওই জায়গায় এসে হচ্ছে ধর্মীয় দ্বন্দ্বটা লাগে। যেমন মনে করা হচ্ছে মদ বা গাঁজা বা মাদকদ্রব্যের ব্যবসা কিন্তু হচ্ছে ইসলামে হারাম। এখন তুমি যদি একটা ইসলামিক কান্ট্রিতে গিয়ে ওই ব্যবসাটা চালাতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই ধর্মীয় দ্বন্দ্বের বা ধর্মীয় সংঘাতটা ফেস করতে হবে। কারণ যেই ধর্ম যে অনুশাসন বা যে ধর্মীয় মূল্যবোধটুকু মেনে চলে সেই ধর্মীয় মূল্যবোধটাকে রেসপেক্ট করে বা সেটাকে স্বীকৃতি দিয়ে আমাকে ওই অঞ্চলে ওই স্পেসিফিক অঞ্চলের মানুষজনের মূল্যবোধ যে ব্যবসাটাকে সাপোর্ট করবে সেই ব্যবসাটা আমাকে রান করতে হবে। তারপর আসা হচ্ছে জাতীয়তা বা ন্যাশনালিটি। এটি চিন্তা করা হয় যে কোনো একটা দেশের মানুষের মধ্যে যদি জাতীয়তাবোধটা প্রবল থাকে, দেশপ্রেম ভালো হয় বা দেশের প্রতি যখন আনুগত্য বজায় থাকে ওই দেশের জনগণের, তখন ওই দেশটা ইকোনমিক্যালি কিংবা হচ্ছে পলিটিক্যালি কিংবা ওই দেশের সকল পরিবেশগত উপাদান অনেক বেশি স্ট্রং বা শক্তিশালী হয় বা ওই দেশটার অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে দিন দিন উন্নত হতে থাকে। যদি তার জনগণের ওই জাতীয়তাবোধ কিংবা ন্যাশনালিটির যে ফিলিং সেটি যদি প্রবল হয়। তারপর আসে হচ্ছে ভোগকারীর মনোভাব। এখন যারা আমরা ক্রেতা আছি, ক্রেতার মনোভাব বা তার যে চাহিদা সেটি কিন্তু প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে অনেক বেশি প্রভাব ফেলে। সো ক্রেতার মনোভাব কিংবা ক্রেতার ডিমান্ড বা তার চাহিদাকে প্রায়োরিটাইজ করেই আমাকে আল্টিমেটলি আমার ব্যবসাটাকে রান করতে হচ্ছে। ঠিক আছে? এরপর আসা হচ্ছে ব্যবসার উপর রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশ বা পলিটিক্যাল এনভায়রনমেন্ট সম্পর্কে আশা করি আমাদের সবার আইডিয়া আছে। কারণ একটা দেশের সরকারের যখন ক্ষমতা বদল হয় তখন আল্টিমেটলি ওই দেশের যা যা পরিবেশ আছে সবকিছুর মধ্যে কোনো না কোনো একটা চেঞ্জেস আসে। এখন চেঞ্জেসগুলো কীরকম হতে পারে? যেমন প্রথমত আসা হচ্ছে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। স্বাধীনতা ও সার্বভৌমত্ব, এই কনসেপ্টের মধ্যে সার্বভৌমত্বটা নিয়ে যদি তোমাদের সাথে আমি কথা বলি, প্রথমত আমাকে একটা কথা বলতে হয় যে কি ওই দেশের ব্যবসাগুলো পরিচালনা করার জন্য ওই দেশের সরকার কি কি আইন বা কি কি ল ইম্পোজ করছে, ওই লগুলা আমার ব্যবসাটা ওখানে পরিচালনা করার জন্য কতটুকু সহায়ক বা আমার ব্যবসাটাকে কতটুকু সাপোর্ট করে, সব কিছু মিলিয়ে হচ্ছে একজন ব্যবসায়ীর স্বাধীনতা সার্বভৌমত্বের যে ব্যাপার সেই ব্যাপারটি যদি এনশিওর হয় তাহলে গিয়ে হচ্ছে আমি ওই মার্কেটে সাস্টেন করতে পারবো, নাহলে সম্ভব হবে না। তারপর আসে হচ্ছে সরকার ব্যবস্থা এবং নীতিমালা। এই যে আমি বললাম যে কর আরোপ করা, শুল্ক আরোপ করা, ট্যারিফ আরোপ করা, এইগুলা বা যত বেশি হবে এইগুলার পরিমাণ আমার ব্যবসাটা তত বেশি হচ্ছে আমি সংকুচিত করতে পারবো বা ব্যবসাটাকে প্রসারিত করা কিংবা বাজার সম্প্রসারণ তত আমার জন্য কষ্টসাধ্য হয়ে পড়বে যদি লিগ্যাল এনফোর্সমেন্টটা বেশি হয়ে যায় তুলনামূলকভাবে। তারপর আসা হচ্ছে রাজনৈতিক দল এবং প্রতিষ্ঠান। দেখো, প্রত্যেকটা রাজনৈতিক দলের মতাদর্শ, ভাবধারা বা চিন্তা ভাবনা, তাদের যে রীতিনীতি বা নিয়মকানুন সেটা কিন্তু আরেকটা রাজনৈতিক দল থেকে ডিফারেন্ট। সে কারণে রাজনৈতিক দলগুলো আলাদা। এখন এই রাজনৈতিক দলগুলোর যখন ক্ষমতার পালাবদল হয় তখন প্রত্যেকটা রাজনৈতিক দল চেষ্টা করে তাদের যে ভাবাদর্শ, তাদের যে রীতিনীতি, নিয়মকানুন বা কালচারাল যে একটা ফিগার আছে সেই ফিগারটা যেন হচ্ছে তারা দেশের জনগণের মধ্যে ইম্পোজ করতে পারে। এটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এই কাজটা করে থাকে। তারপর আসে হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। আমি একটা দেশে যখন আমার ব্যবসাটা নিয়ে যাব ওই দেশের রাজনৈতিকভাবে স্থিতিশীলতা কতটুকু সেটি সম্পর্কে আমাকে ধারণা রাখতে হবে। ওই দেশের জনগণ যদি
প্রতিনিয়ত বিপ্লব করতে থাকে, প্রতিনিয়ত যদি সরকার পরিবর্তন হয়, কোনো সরকারের যদি স্ট্যাবিলিটি না থাকে, সরকার যদি আবার স্বৈরতান্ত্রিক হয়, ফ্যাসিবাদী হয়, তাহলে ওই দেশে গিয়ে কিন্তু আমি বিজনেসটা সাকসেসফুলি রান করতে পারবো না। কাজে রাজনৈতিক স্থিতিশীলতার ব্যাপারটি আমাকে এক্ষেত্রে সবার আগে প্রায়োরিটি দিতে হবে। তার পাশাপাশি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে চোরাচালানি, পাচার, গুম, খুন কোনো একটা দেশের মধ্যে কি পরিমাণে হয়, কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি আদৌ নিয়ন্ত্রণের মধ্যে আছে কিনা, সেটা আমাকে বিবেচনা করে বা সেটা দেখে ওই দেশে হচ্ছে আমাকে বিজনেসটা রান করতে হচ্ছে। তারপর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, এখানের মধ্যে কি আসছে, আমাদের দেশের কূটনৈতিক বাণিজ্যটা অন্যান্য দেশের সাথে কি পরিমাণে আছে। যেমন বাংলাদেশ অন্যান্য দেশে হচ্ছে তোমার পোশাক রপ্তানি করছে, চাল রপ্তানি করছে, চিংড়ি রপ্তানি করে, আম রপ্তানি করে। কেন? কারণ বাংলাদেশের সাথে ওই দেশগুলোর একটা কূটনৈতিক বাণিজ্য সম্পর্ক আছে। এই কূটনৈতিক বাণিজ্য সম্পর্কটাকে আমরা বলছি বা আখ্যায়িত করছি আন্তর্জাতিক সম্পর্ক হিসেবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সবাই। এরপর আসা হচ্ছে আঞ্চলিক এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি। এই বাণিজ্য চুক্তিগুলো কি? যেমন হচ্ছে সার্কভুক্ত যে দেশগুলো আছে, সার্কভুক্ত দেশের জন্য হচ্ছে সাপটা। এই অর্গানাইজেশনটা কি করে? এই অর্গানাইজেশনটা হচ্ছে একটা বাণিজ্য চুক্তি কিংবা হচ্ছে ওই অর্গানাইজেশন বা ওই যে স্পেসিফিক সংস্থা আছে, সংস্থার অভ্যন্তরে বা সংস্থার আওতাভুক্ত যে দেশগুলো আছে, সেই দেশগুলোর মধ্যে বাণিজ্য চুক্তি সম্প্রসারণের লক্ষ্যে এই সংস্থাটা কাজ করে থাকে। এই সংস্থাটা কারা? যারা সার্কভুক্ত যে 8টা দেশ আছে, আমাদের যে সাউথ এশিয়ান কান্ট্রিগুলো আছে, যেমন হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান বা অন্যান্য যে কান্ট্রিগুলো আছে, সেই কান্ট্রিগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ কিংবা বাজার সম্প্রসারণের জন্য এই স্পেসিফিক অর্গানাইজেশনটা কাজ করে থাকে। ঠিক সেম আরেকটা অর্গানাইজেশন আছে, যেটা হচ্ছে আমেরিকা, তারপর হচ্ছে মেক্সিকো এবং কানাডা। এই 3টা স্পেসিফিক অঞ্চলের, আমেরিকা, মেক্সিকো, এই 3টা স্পেসিফিক অঞ্চলের বাজার সম্প্রসারণ থেকে শুরু করে এই দেশগুলার অর্থনৈতিক উন্নয়ন কিংবা হচ্ছে অভ্যন্তরীণ ভৌগোলিক উন্নয়ন সবকিছু মিলিয়ে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড, সেটির দেখভাল করে যে অর্গানাইজেশন, সেটি হচ্ছে নাফটা। তাহলে সাপটা এবং নাপটা, আমরা আজকে 2টা অর্গানাইজেশনের কথা জানলাম। ঠিক আছে, মূলত হচ্ছে এই অর্গানাইজেশনগুলো কি করে, তার কিছু স্পেসিফিক কান্ট্রি নিয়ে কাজ করে। ওই স্পেসিফিক কান্ট্রির অভ্যন্তরীণ যে ফ্যাক্টরগুলো আছে, সেগুলো যাতে উন্নয়ন করা যায়, কিংবা ইকোনমিক ডেভেলপমেন্ট কিংবা হচ্ছে তোমার বাজার সম্প্রসারণ বা মার্কেট ডেভেলপমেন্ট, এই রিলেটেড কাজগুলো নিয়ে হচ্ছে এই সংস্থাগুলো কাজ করে থাকে। ঠিক আছে, তারপর আসে হচ্ছে ব্যবসায়ের উপর প্রযুক্তিগত পরিবেশ, টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট। টেকনোলজিক্যাল এনভায়রনমেন্টের প্রথমে কি আসে? বিজ্ঞান এবং কারিগরি শিক্ষা। এই যে আমি তোমাকে একটু আগে বললাম মানব সম্পদের কথা, আমাদের দেশে তরুণ সম্প্রদায়ের সংখ্যা অনেক বেশি। এখন এই এত বেশি তরুণ সম্প্রদায়কে তুমি যদি হচ্ছে কারিগরি শিক্ষা কিংবা হচ্ছে বিজ্ঞান শিক্ষায় পারদর্শী করতে পারো, আলটিমেটলি কিন্তু হচ্ছে কি হবে, তোমার এই তরুণরাই পরবর্তী থেকে তোমার দেশটিকে নেতৃত্ব দিবে এবং দেশটির উন্নয়ন অব্যাহত রাখবে, যদি তারা নিজেদের সেলফ ডেভেলপমেন্টটাই করতে পারে। তারপর হচ্ছে বিজ্ঞান এবং গবেষণাধর্মী প্রতিষ্ঠান। বিজ্ঞান এবং গবেষণাধর্মী প্রতিষ্ঠানগুলো কি করে? প্রতিনিয়ত নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে। এই পদ্ধতিগুলো হচ্ছে তারা আবিষ্কার করে এবং ভবিষ্যতে এই পদ্ধতিগুলোকে কাজে লাগিয়ে কি কি নতুন স্ট্র্যাটেজি বিল্ড আপ করা যায়, সেক্ষেত্রে হচ্ছে তারা কাজ করে থাকে। সো ব্যবসার ক্ষেত্রে প্রত্যেকটা বিজনেস কিন্তু হচ্ছে এখান থেকে ভালো একটা আইডিয়া পায়। তারপর হচ্ছে উন্নত প্রযুক্তি সৃষ্টিকারী এবং ব্যবহারকারী প্রতিষ্ঠান। এগুলোর মধ্যে কি কি আসতে পারে বলতো? উন্নত প্রযুক্তি সৃষ্টিকারী যেমন হচ্ছে গুগল, তারপর হচ্ছে অ্যাপল। অ্যাপল কিন্তু হচ্ছে এদের যে মডেল, সেই মডেলটাকে ডেইলি বাই ডেইলি আপগ্রেড করছে। আপগ্রেড করছে মানে হচ্ছে তার মধ্যে নিউ নিউ টেকনোলজি হচ্ছে তারা ইনক্লুড করছে। একইভাবে গুগলটাও কিন্তু হচ্ছে প্রতিনিয়ত নিজেদেরকে হচ্ছে আপগ্রেড করছে এবং মডার্নাইজড করছে। এর পাশাপাশি হচ্ছে প্রযুক্তি আমদানির সুযোগ। এই যে আমরা আজকাল আইফোন নেই কিংবা হচ্ছে ট্যাব বা হচ্ছে আইপ্যাড, এগুলো নেই, এগুলো হচ্ছে আমাদের দেশে তো এগুলো প্রোডাকশন হয় না। প্রোডাকশন হয় কোত্থেকে? ইউএসএ বেসড কিছু স্পেসিফিক অর্গানাইজেশন আছে, যারা হচ্ছে এই টাইপের টেকনোলজি তারা হচ্ছে প্রডিউস করে। সেখান থেকে হচ্ছে যারা অন্যান্য দেশগুলো হচ্ছে এখান থেকেই মূলত ওই স্পেসিফিক টেকনোলজি কালেক্ট করছে বা আমদানি করছে। তো প্রযুক্তি আমদানির একটা ব্যাপক সুযোগ সেখানে থাকছে। আর বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, তোমার যে এডুকেশন সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে তুমি যদি সায়েন্টিফিক মেথডটাকে ইনক্লুড করতে পারো, আলটিমেটলি হচ্ছে সেটা তোমার কারিগরি জ্ঞান বলো বা তোমার সেলফ এমপ্লয়মেন্ট বা সেলফ ডেভেলপমেন্টের যে প্রসেস, সেই প্রসেসটাকে হচ্ছে সেটি ত্বরান্বিত করে এবং আলটিমেটলি একটি দেশের মানব সম্পদের যে উন্নয়ন, সেই উন্নয়নটাই নিশ্চিত হয় এই বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। তার পাশাপাশি আছে কি? ব্যবসায়ের উপর আইনগত পরিবেশের প্রভাব। বাণিজ্যিক আইন কি করে? তুমি যে বাজার সম্প্রসারণ করছো কিংবা একটা দেশের মধ্যে যে হচ্ছে তুমি তোমার বাজারটা এস্টাবলিশ করছো, সেই বাজারটা কিরকম হবে বা তুমি কতটুকু ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে যাবে, তোমার ট্যাক্স
কর শুল্ক এগুলোর পরিমাণ কত হবে সেগুলো হচ্ছে বাণিজ্যিক আইন দ্বারা নির্ধারিত হয়। শিল্প আইনের মধ্যে হচ্ছে তোমার যতগুলো ইন্ডাস্ট্রি আছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি পরিচালনা হওয়ার জন্য কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া তারা সেট করে দেয়। যেমন শিল্প আইনে বলা হয়েছে কি গার্মেন্টস শিল্পে শিশুশ্রম নিষিদ্ধ। এরা হচ্ছে শিল্প আইন আমাকে বলে দেয়, ঠিক আছে। এই শিল্প আইনের কাজ হচ্ছে এমন কিছু আইন সেট করা যাতে করে হচ্ছে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড বা আন্তর্জাতিক পর্যায়ে অন্যান্য যারা উন্নত দেশ আছে তাদের দেশের যে হচ্ছে যে আইন বা যে রেগুলেশন বিজনেস রিলেটেড তার সাথে যেন একটা সামঞ্জস্যতা রক্ষা করতে পারে। এরপর আসে হচ্ছে পরিবেশ সংরক্ষণ আইন। আমরা যে বিজনেসগুলো করে থাকি এই যে হচ্ছে এখন ইন্ডাস্ট্রিয়াল রেগুলাইজেশন হচ্ছে, তারপর হচ্ছে নতুন নতুন শিল্প নতুন নতুন ইন্ডাস্ট্রি আসছে বাজারে, এখন ওই ইন্ডাস্ট্রিটা পরিবেশের জন্য কতটুকু ক্ষতিকর সেটি ডিফাইন করার জন্য হচ্ছে এই আইনটা চালু রয়েছে। এই আইনটা বলে যে এমন কোনো ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রিগুলো এমন কোনো কাজ করতে পারবে না যে কাজের ক্ষতিকর কিংবা বিরূপ প্রভাব পরিবেশের উপর পড়বে। সো এটি পরিবেশ সংরক্ষণ আইন দ্বারা নির্ধারিত হয়। তারপর হচ্ছে শ্রম আইন। শ্রম আইনের কথা তোমাদের সাথে আমি আলোচনা করেছি। শ্রম আইনের মধ্যে আসে হচ্ছে কোনগুলা, এই যে বেতন ভাতা বোনাস, তারপর হচ্ছে যারা লেবার আছে তারা কি কি সুবিধা পাচ্ছে, তারপর হচ্ছে তোমার লেবার আওয়ার কতক্ষণ, কর্মঘণ্টা কতক্ষণ, দৈনিক কর্মঘণ্টা কতক্ষণ সেটি ডিফাইন করে, তারপর হচ্ছে কর্মবিরতি কতক্ষণ, কর্মবিরতিটাও ডিফাইন করা থাকে এই ক্ষেত্রে। এই সবকিছু শ্রম আইন দ্বারা নির্ধারিত হয়। শ্রম আইন 2006 সালে প্রণীত হয়, যা 2013 সালে আংশিক সংশোধন করা হয়। এটা মনে রাখবা, সালটা পরীক্ষায় আসতে পারে। প্রণীত হয় কত সালে? 2006 সালে। সংশোধন করা হয় কত সালে? 2013 সালে। তারপর হচ্ছে ক্ষতিপূরণ আইন। এখন তোমার বিজনেসটা যদি কোনোভাবে কোনো একটা এন্টিটিকে ক্ষতি করে কিংবা অন্য কোনো একটা প্রতিষ্ঠান বা অন্য কোনো একটা অর্গানাইজেশন কিংবা অন্য কোনো একটা পার্সন বা ইন্ডিভিজুয়ালকে ক্ষতি করে, তাহলে সেক্ষেত্রে কম্পেনসেশনের পরিমাণটা কতটুকু হবে সেটি এই ক্ষতিপূরণ আইন দ্বারা নির্ধারিত হয়। অ্যান্ড লাস্টলি হচ্ছে মজুরি আইন। মজুরি আইনের মাধ্যমে ডিফাইন করা থাকে যে তোমার অর্গানাইজেশনে যারা এমপ্লয়ি আছে তাদের মজুরি কত হবে, বা যারা লেবার আছে তাদের ওই স্পেসিফিক ওয়েজ বা মজুরিটা কত হবে সেটা ডিফাইন করা হয় হচ্ছে এই মজুরি আইনের মাধ্যমে। এরপর আসে হচ্ছে বিনিয়োগ নীতি। মানে তুমি কি পরিমাণ ইনভেস্ট করবা, তোমার ইনভেস্টমেন্ট কতটুকু হওয়া উচিত বা কীরকম হওয়া উচিত বা কী কী ক্রাইটেরিয়া থাকতে পারে তোমার ইনভেস্টমেন্ট রিলেটেড, সেই নীতিগুলো যেখানে আলোচনা করা হয় সেটি হচ্ছে বিনিয়োগ নীতি। এরপর হচ্ছে শিল্পনীতি। এই যে আমি বড় বড় ইন্ডাস্ট্রিগুলোর কথা বললাম না, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এক একটা কান্ট্রিতে যদি এস্টাবলিশড হতে যায় তাহলে সেই কান্ট্রির বা ওই দেশের কিছু ল এবং রুলস বা রেগুলেশনসের মধ্য দিয়ে যেতে হয়। যেমন লাইসেন্স লাগে, ট্রেড লাইসেন্স লাগে, বা এরকম আরও অনেক কিছু হচ্ছে তোমার অনেক কাগজপত্র, প্রয়োজনীয় কাগজপত্র দরকার হয় বা দলিল দস্তাবেজ দরকার হয়। এই সব কিছু প্রিপেয়ার করে সব ল মেনে শেষমেশ হচ্ছে ওই শিল্পটাকে ওইখানে বা ওই দেশের মধ্যে এস্টাবলিশড হতে হয়। তারপর হচ্ছে আন্তর্জাতিক আইন, ইন্টারন্যাশনাল ল। এই যে আমি একটু আগে শিল্প আইনের কথা বলছি, শ্রম আইনের কথা বলছি, এই সব কিছু আলটিমেটলি যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটাকে ফলো করে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে কি দৈনিক কর্মঘণ্টা 8 ঘন্টা, 8 ঘন্টার বেশি কর্মঘণ্টা হওয়া যাবে না। যদি কর্মঘণ্টা 8 ঘন্টা পেরিয়ে যায় তাহলে সেটিকে ওভারটাইম হিসেবে কাউন্ট করতে হবে এবং সেই ওভারটাইমের জন্য তাকে স্পেসিফিক ওয়েজ দিতে হবে। এই সব কিছু হচ্ছে আন্তর্জাতিক আইনের মাধ্যমেই আসে। তারপর আসে কি বাংলাদেশের ব্যবসায়ের পরিবেশ। দেখো আমাদের দেশে বিজনেসের যে কনসেপ্ট সেটি কখন থেকে শুরু হয়? একাদশ শতাব্দীতে সর্বপ্রথম যারা আরব ব্যবসায়ী আছে সেই আরব ব্যবসায়ীরা বাংলাদেশে আসে এবং বিজনেসের যে কনসেপ্ট সেই কনসেপ্টটিকে তারা হচ্ছে ইন্ট্রোডিউস করে। এর পরবর্তীতে হচ্ছে বাংলাদেশে কারা আসে? পর্তুগিজরা। পর্তুগিজরা কত শতাব্দীতে আসে? অষ্টাদশ শতাব্দীতে। আচ্ছা হ্যাঁ, পর্তুগিজরা আসে হচ্ছে 16শ শতাব্দীতে, আর আরো আরব ব্যবসায়ী যারা আছে তারা আসে হচ্ছে আমার একাদশ শতাব্দীতে। একাদশ শতাব্দীতে আরব যারা ব্যবসায়ী আছে তারা আসে দেশে, এবং যারা পর্তুগিজ ব্যবসায়ী আছে তারা হচ্ছে 16শ শতাব্দীতে আসে। এরপরে আসে হচ্ছে কারা? এরপর আসে হচ্ছে ইংরেজরা। ইংরেজরা আসার পরে হচ্ছে তারা আলটিমেটলি দুইটা দেশ করে দেয়, একটা হচ্ছে ভারত এবং পাকিস্তান। পরবর্তীতে আমরা হচ্ছে পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ নামক নতুন রাষ্ট্রের জন্ম দেয়। অ্যান্ড এরপরে দেখো বাংলাদেশের নৌ পরিবহন ব্যবস্থার সুবিধার কারণে আলটিমেটলি প্রাচীনকাল থেকেই নদীর পাড়ে ব্যবসার কেন্দ্র গড়ে উঠেছিল। এই যে আমি তোমাকে বলেছিলাম যে কি ঢাকা কোথায় গড়ে ওঠে? ঢাকা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠে। চট্টগ্রাম গড়ে ওঠে হচ্ছে কর্ণফুলী নদীর তীরে। প্রত্যেকটা নদী কেন্দ্র করে কিন্তু শহরগুলো গড়ে উঠছে আলটিমেটলি। তাইলে বিভিন্ন এলাকার নামের সাথে গঞ্জ এবং বাজার শব্দের ব্যবহার এর সাক্ষ্য বহন করছে।
তারপর দেখো 60-এর দশকে এদেশে ব্যাপক ভিত্তিতে পাটকল প্রতিষ্ঠা বৃহদায়তন শিল্প গঠনের মাইল ফলক হিসেবে বিবেচিত হয়। এই সময় নারায়ণগঞ্জকে প্রাচ্যের ড্যান্ডি হিসেবে প্রসিদ্ধ করা হয় বা প্রাচ্যের ড্যান্ডি হিসেবে এটিকে আখ্যায়িত করা হয়। কেন? প্রচুর পরিমাণে পাটকল স্থাপন করা হয়। আলটিমেটলি পাটকলের ব্যবসাটার জন্য কিন্তু বাংলাদেশ বিশ্বে এখনো পর্যন্ত সমাদৃত আছে। সো এইগুলা হচ্ছে প্রাচীনকালের থেকে বাংলাদেশের বিজনেসের কনসেপ্ট। তারপর দেখো বাংলাদেশের ব্যবসা পরিবেশের উপাদানগুলোর মধ্যে কি কি আছে, যেমন হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রথমত আসে হচ্ছে আমার আয়তন। আয়তনটা কত? 1,47,570 বর্গ কিলোমিটার। তারপর আসে হচ্ছে কি জনসংখ্যা। জনসংখ্যা হচ্ছে অলমোস্ট 16 কোটি ধরা হয়। এরপর আসে হচ্ছে আবহাওয়া এবং জলবায়ু। আবহাওয়া এবং জলবায়ুগত দিক থেকে বাংলাদেশ কি একটি নাতিশীতোষ্ণ দেশ। তারপর আসা হচ্ছে কৃষিকাজ। বাংলাদেশ প্রথমত একটি কৃষি প্রধান দেশ ছিল। এই কৃষি প্রধান অর্থনীতি থেকে বাংলাদেশ এখন ট্রানজিশনটা হয়েছে কোথায়? শিল্প প্রধান অর্থনীতির দিকে বাংলাদেশ এখন ঝুঁকছে, যেখানে ম্যাক্সিমাম বাংলাদেশের ইকোনমির মোর দেন 50% কন্ট্রোল করছে কে? শিল্প। এরপর আসা হচ্ছে মৎস্য সম্পদ। যেমন হচ্ছে বাংলাদেশ থেকে মাছ রপ্তানি করা হয়, যেমন ইলিশ রপ্তানি করা হয়। তারপর হচ্ছে চিংড়ির হ্যাচারি থেকে চিংড়ি রপ্তানি করা হয়। এগুলো গেল। এরপর আসে হচ্ছে কি বনজ সম্পদ। বাংলাদেশের সুন্দরবন আছে, সুন্দরবন থেকে হচ্ছে কাঠ সংগ্রহ করা হয়, কিংবা অন্যান্য বনজ যে সম্পদগুলো আছে সেগুলো সুন্দরবন থেকে কালেক্ট করা হয়। তার পাশাপাশি আসে হচ্ছে কি খনিজ সম্পদ। তেল, গ্যাস, কয়লা বাংলাদেশে আছে। এই যে গ্যাস কালেক্ট করছি সেটাকে হচ্ছে এলপিজি সিলিন্ডারে নিচ্ছি, সেগুলোকে আবার আমরা রান্নার কাজে ব্যবহার করছি। সো এইভাবেই কিন্তু আলটিমেটলি আমার খনিজ সম্পদ যা কিছু আছে সেগুলোকে ইউটিলাইজ করা হচ্ছে। তারপরে আসি, এরপরে হচ্ছে কি বাংলাদেশের ব্যবসা পরিবেশের উপাদান। এর মধ্যে প্রথমত হচ্ছে অর্থনৈতিক পরিবেশ আছে। বাংলাদেশের অর্থনৈতিক পরিবেশটা কিন্তু খুবই আনস্টেবল এবং এটা একেবারেই ফ্লেক্সিবল না। আনস্টেবল কেন বলছি? কারণ বাংলাদেশে তুমি দেখবা যে হচ্ছে আজকে কোনো একটা পণ্যের মান অনেক বেড়ে গেছে, কালকে কোনো একটা পণ্যের মান কমে গেছে। মানে কোনো স্থিতিশীলতা নেই বাজারের মধ্যে। মূল্য মূল্যস্ফীতি হচ্ছে, আবার হচ্ছে মূল্য হ্রাস পাচ্ছে। তো এরকম একটা সিচুয়েশনে আলটিমেটলি তোমার ব্যবসাটা কিন্তু সাকসেসফুলি রান করা যায় না। তারপর হচ্ছে সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশগত অবস্থান থেকে বাংলাদেশ ভালো একটা অবস্থানে আছে। তো আমরা বলতে পারি যে হচ্ছে স্ট্যাবিলিটি ইজ এনশিওরড। সামাজিকগত দিক থেকে আমরা বলতে পারি যে হচ্ছে কি বাংলাদেশ এখন এমন একটা সিস্টেমে আছে যে বাংলাদেশে যারা সামাজিক পরিবেশের উপাদান বলতে কি বোঝায়, যা যা আমরা একটু আগেই ডিসকাস করলাম, সে এই উপাদানগুলো কিন্তু স্ট্যাবিলিটি থেকেই যাচ্ছে। কিন্তু স্টেবল হচ্ছে না কোনটা? এই যে বললাম অর্থনৈতিক পরিবেশ। তার পাশাপাশি আসে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশটাও কিন্তু আনস্টেবল। সরকার পরিবর্তন হচ্ছে, তারপর হচ্ছে সরকার যখন আসছে তখন সেটি তার নিজের দলের স্বার্থ বা দলীয় স্বার্থ রক্ষার জন্য কি করছে? জনগণের উপর অনেক কিছু চাপিয়ে দিচ্ছে, কিংবা হচ্ছে জনগণের স্বার্থের থেকে সে দলীয় স্বার্থটাকে কিংবা নিজের স্বার্থটাকে সে যখন বেশি প্রায়োরিটি দেয়, তখন সেই সরকারটা স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী হয়ে ওঠে। যার অনেক উদাহরণ কিন্তু বাংলাদেশের হিস্ট্রিতে আমরা অলরেডি দেখে এসেছি। তারপর হচ্ছে কি প্রযুক্তিগত পরিবেশ বা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কথা আমরা বলেছি। বাংলাদেশ প্রযুক্তিগত দিক থেকে কিন্তু এখনো পর্যন্ত অতটা উন্নতি করতে পারেনি, যার কারণে আমরা বলতে পারি যে বাংলাদেশ টেকনোলজিক্যালি অনেক বেশি অ্যাডভান্সড। তো এখানের মধ্যে শ্রম আইনের কথা বলে আছে। শ্রম আইন 2006 সালে প্রণীত হয়। তারপর হচ্ছে কি বললাম, বাংলাদেশে পণ্য বিক্রয় আইন 1930 সালে, হস্তান্তরযোগ্য দলিল আইন 1881 সালে, সাধারণ বাহক আইন 1865 সালে, সমুদ্রপথে পণ্য পরিবহন এবং কোম্পানি আইন 1994 সালে, সমবায় আইন এরা হয় কখন? 2001 সালে। তো এই সালগুলো মনে রাখবে, এগুলো এমসিকিউতে আসতে পারে। তারপর হচ্ছে আইনগত পরিবেশ। বাংলাদেশের যে লিগ্যাল এনভায়রনমেন্টটা আছে, আমাকে এটার সাস্টেনেবিলিটি সম্পর্কে দেখতে হবে। বাংলাদেশে বর্তমানে কর, শুল্ক এগুলোর হিউজ একটা ইম্প্যাক্ট আছে। যেমন আমাদের দেশে কিন্তু বিএমডাব্লিউ প্রডিউসড হয় না। বিএমডাব্লিউ প্রডিউসড হয় হচ্ছে মডার্ন ওয়ার্ল্ডগুলোতে বা মডার্ন কান্ট্রিগুলোতে। সেখান থেকে তুমি যখন হচ্ছে ইম্পোর্ট করছো বা আমদানি করছো বিএমডাব্লিউ এখানে এই দেশে, তখন আলটিমেটলি এই কর, শুল্ক সব কিছু মিলিয়ে এটার দাম হয়ে যায় অনেক বেশি। অথচ সেই বিএমডাব্লিউ তুমি যদি ওই কান্ট্রিতে বসে কিনতে যাও, তাহলে দেখবে যে হচ্ছে তার 50% কম দামে কিংবা অর্ধেক দামে তুমি কিনতে পারছো। তো এই সব কিছু মিলিয়ে হচ্ছে আলটিমেটলি দামটা বেড়ে যায় প্রোডাক্টের। তো আইনগত পরিবেশ এক্ষেত্রে ব্যাপক একটা ভূমিকা পালন করে। এরপরে হচ্ছে একটা সৃজনশীল দেওয়া আছে, আমরা সৃজনশীলটা একটু পড়ি। মিস্টার তপন আধুনিক যন্ত্রপাতির অপর্যাপ্ততা সত্ত্বেও তার এলাকায় কিছু শিক্ষিত বেকার যুবকদের নিয়ে একটি গার্মেন্ট শিল্প গড়ে তোলেন এবং এটি বাণিজ্যিক ব্যাংকের সহায়তায় তার ব্যবসায় সফলতা আসে। কিন্তু বর্তমানে ঘন ঘন হরতাল,
পরিবহন ধর্মঘট ইত্যাদির কারণে তার প্রতিষ্ঠানে তৈরি মালামাল সঠিক সময়ে সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে, ফলে তিনি ব্যবসায়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। প্রথমে আসছে হচ্ছে সামাজিক পরিবেশ। কি সামাজিক পরিবেশ বলতে আমরা কি বলছি? কোনো একটা সমাজের রীতিনীতি, নিয়মকানুন, ভাবধারা, মূল্যবোধ, আচার আচরণ, শিক্ষা, তারপর হচ্ছে ঐতিহ্য, সংস্কৃতি সবকিছু মিলিয়ে যে পরিবেশটি গড়ে ওঠে তাকে আমরা সামাজিক পরিবেশ বলি। তারপর কি বলেছে? প্রযুক্তিগত পরিবেশ দেশের উন্নয়নে অপরিহার্য। কেন? এর অনেকগুলো উদাহরণ আমরা অলরেডি দেখেছি। কি এআই কি করছে? নতুন নতুন বিজনেস মডেল দিচ্ছে, বিজনেস আইডিয়াস বা বিজনেস স্ট্র্যাটেজিস বিল্ড আপ করছে। তার পাশাপাশি হচ্ছে তুমি অনলাইনের মাধ্যমে এখন মার্কেটিং করতে পারছো। তোমার যারা একদম হচ্ছে রুট লেভেলের কাস্টমার আছে, যাদের কাছে তুমি আগে পৌঁছানোর কথা চিন্তাও করতে পারছো না, তাদের কাছে তুমি এখন ইজিলি তোমার পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট করতে পারছো। সব কিছু মিলিয়ে হচ্ছে টেকনোলজিটা তোমার বিজনেসটাকে আলটিমেটলি অন্য একটা লেভেলে নিয়ে গেছে। সো যেই কারণে প্রযুক্তিগত পরিবেশ দেশের উন্নয়নের জন্য অপরিহার্য। তারপরে আসো আমার নাম্বার কোয়েশনে কি বলেছে? মিস্টার তপনের ব্যবসায়ের পরিবেশের কোন উপাদানটি ভূমিকা সর্বাধিক? এখন মিস্টার তপনের ব্যবসায়িক সফলতায় পরিবেশের কোন উপাদানটির ভূমিকা সর্বাধিক? দেখো, তার এখানে প্রথমত বলেছি কি যন্ত্রপাতির অপর্যাপ্ততা থাকছে, তারপরও তিনি কিছু শিক্ষিত বেকার যুবকদের নিয়ে একটি গার্মেন্টস শিল্প গড়ে তোলেন এবং এটি বাণিজ্যিক ব্যাংকের সহায়তায় তার ব্যবসায় সফলতা আসে। দেখো, শিক্ষিত বেকার যুবক আলটিমেটলি হচ্ছে তিনি এখানে কি করেছে? শিক্ষিত বেকার যুবকদের নিয়ে হচ্ছে আলটিমেটলি তিনি তার বিজনেসটা রান করেছে এবং তার বিজনেসের মধ্যে তিনি সফলতা পেয়েছে। সো এখানে সমাজের কোন পরিবেশটা কাজ করছে? ডেফিনেটলি হচ্ছে সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশের মধ্যে যারা আছে তারা হচ্ছে সবাই মিলে তো সামাজিক পরিবেশটা গঠন করছে আলটিমেটলি। এই শিক্ষিত বেকার যুবকরা কিন্তু হচ্ছে সামাজিক পরিবেশের অংশ। তারা কি করেছে? এই গার্মেন্টসটা গড়ে তুলেছে এবং ব্যাংক থেকে তারা লোন নিয়েছে এবং সেটিকে হচ্ছে ইনভেস্টমেন্ট হিসেবে ব্যবহার করেছে এবং পরবর্তীতে তাদের বিজনেসটা একটা সাকসেসফুল পর্যায়ে চলে যেতে পেরেছে। এরপরে আসে হচ্ছে কি রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশের ব্যবসায় বাণিজ্যে অগ্রসর হওয়া অসম্ভব। এটা আমরা বাংলাদেশের কনটেক্সট থেকে খুবই ভালো মতো বুঝতে পারি। এই যে এখানে বলেছে কি কি হরতাল, ঘন ঘন হরতাল, পরিবহন ধর্মঘট, তারপর হচ্ছে এই সমস্ত কারণে তার প্রতিষ্ঠানের তৈরি মালামাল সঠিক সময়ে সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। এখন তোমার দেশে যদি পলিটিক্যাল স্ট্যাবিলিটি না থাকে, পলিটিক্যাল স্ট্যাবিলিটি আলটিমেটলি করেটা কি? পলিটিক্যাল এটা আলটিমেটলি যেটা এনশিওর করে সেটা হচ্ছে কি তোমার দেশের সব ইকোনমিক্যাল যে অ্যাক্টিভিটিসগুলো আছে, তোমার দেশে যত রকমের বিজনেস অ্যাক্টিভিটিসগুলো আছে সবগুলো হচ্ছে নির্ঝঞ্ঝাটভাবে ভালোভাবে সবগুলো হচ্ছে তোমার এনশিওর করা যাচ্ছে। কিন্তু তোমার সেখানে যদি রেগুলার হরতাল হয় বা পরিবহন ধর্মঘট হয়, তুমি ডেফিনেটলি তুমি যে প্রোডাক্টটা প্রডিউস করছো সেটা তুমি তোমার পাইকারি যে বিক্রেতা বা পাইকারি যে ক্রেতা আছে তার কাছে তুমি পৌঁছাতে পারছো না, বা সে তার খুচরা বিক্রেতার কাছে সেটি পৌঁছাতে পারছে না, খুচরা বিক্রেতা তার এন্ড ইউজার বা কাস্টমারের কাছে সেই প্রোডাক্টটা পৌঁছাতে পারছে না। আলটিমেটলি হিউজ একটা গ্যাপ এখানে থেকে যাচ্ছে। সো এইগুলো জাস্ট তোমাকে এখানে এক্সপ্লেন করতে হবে। প্রথমত বলতে হবে যে কি রাজনৈতিক পরিবেশ বলতে তোমরা কি বুঝি, রাজনৈতিক পরিবেশের মধ্যে কি কি উপাদান আছে সেটা তুমি ভালো মতো এক্সপ্লেন করবে। দেন তোমাকে যেটা করতে হবে ওই উপাদানের সাথে এখানের কিসের মিল আছে। এই যে ঘন ঘন হরতাল এবং ধর্মঘট বললো, এই ধর্মঘটটা হচ্ছে রাজনৈতিক দল বা রাজনৈতিক ভাবধারা তারা তাদের মতাদর্শটাকে এস্টাবলিশ করার জন্য বা জনগণের মধ্যে হচ্ছে তাদের সম্পর্কে একটা প্রতিক্রিয়া স্থাপনের জন্য হচ্ছে তারা এগুলো করে থাকে। সো সেখানে রাজনৈতিক দলের একটা ইম্প্যাক্ট থাকতে পারে, এটা তোমাকে রিলেট করে ফাইনালি হচ্ছে একটা কনক্লুশন টানতে হবে। সো এভাবেই হচ্ছে তুমি এই কোয়েশ্চেনটার আনসার করতে পারো। এরপর আসো হচ্ছে আমরা কয়েকটা এমসিকিউ দেখবো। এই এমসিকিউগুলো হচ্ছে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসছে বা হচ্ছে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছে এবং লাস্টের দিকে হচ্ছে আমরা ঢাকা ভার্সিটির কয়েকটা কোয়েশনও দেখবো। সো প্রথমে আসো, জাপানের উন্নতির মূলে ব্যবসায়ের কোন পরিবেশটা প্রভাব সব থেকে বেশি? জাপানের উন্নতির মূলে কোন পরিবেশটার প্রভাব সব থেকে বেশি ছিল? সেটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। তাদের ইকোনমিক্যাল একটা স্ট্যাবিলিটি ছিল এবং সেই ইকোনমিক্যাল স্ট্যাবিলিটি তাই তাদের ব্যবসায়িক যে বা বিজনেস এনভায়রনমেন্টটাকে কিন্তু অন্য একটা লেভেলে নিয়ে গেছে বা অন্য একটা মাত্রা যোগ করেছে। কাজে সেটা হচ্ছে কি অর্থনৈতিক পরিবেশ। ঠিক আছে, এখানে হচ্ছে তোমাদের জন্য পরের স্লাইডে উত্তরটা রেডি করা আছে। এরপরে দেখো, জাতীয় বাজেট কোন পরিবেশের অন্তর্ভুক্ত? জাতীয় বাজেট কোন পরিবেশের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে? দেখো, আমরা অর্থনৈতিক পরিবেশের ক্ষেত্রে কি কি দেখেছি? প্রথমত হচ্ছে সঞ্চয় কিংবা হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট, সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট, সঞ্চয় ও বিনিয়োগ, তারপর হচ্ছে বাজেট। এই সব কিছু কিন্তু আমার ইকোনমিক্যাল যে এনভায়রনমেন্টটা আছে তার আন্ডারে আমরা দেখেছি। কাজে এখানে বাজেটের কথা যখন বলেছি সেটা ডেফিনেটলি হচ্ছে আমার ইকোনমিক্যাল এনভায়রনমেন্ট কিংবা হচ্ছে আমার অর্থনৈতিক পরিবেশের মধ্যেই যাবে। তারপরে কি আছে, কোন পরিবেশ ব্যবসায় পরিবেশকে দারুণভাবে প্রভাবিত করে?
কোন পরিবেশ ব্যবসা, আচ্ছা হ্যাঁ, এখানের মধ্যে সবার আগে যেটি আসে সেটা হচ্ছে আমাকে দেখতে হবে আমি ব্যবসাটা যেখানে করতে যাচ্ছি সেখানকার কালচার, ট্রেডিশন, আচার আচরণ, নিয়মকানুন, মূল্যবোধ, নৈতিকতা, শিক্ষা, ঐতিহ্য বা সংস্কৃতিটা কোন ধরনের। তো এই সব কিছু কিসের উপাদান, এই সব কিছু হচ্ছে আমাদের সামাজিক পরিবেশের উপাদান না। আলটিমেটলি আমি সামাজিক পরিবেশের উপাদানগুলোকে কনসিডার করছি সবার আগে, দেন তারপর হচ্ছে আমি আমার বিজনেসটাকে ওখানে রান করতে যাচ্ছি। সো এই সব কিছু হচ্ছে সামাজিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। তারপরে দেখো সামাজিক পরিবেশের উপাদান কোনটি। সামাজিক পরিবেশের উপাদানের মধ্যে কি কি দেখেছি আমরা, সামাজিক পরিবেশের মধ্যে এই যে মাত্রই বললাম আচার আচরণ, শিক্ষা, জনসংখ্যা, তারপর হচ্ছে সংস্কৃতি, সবকিছু মিলে হচ্ছে সামাজিক উপাদান। একটু আগে আমরা উদ্দীপক পড়েছি, উদ্দীপকের মধ্যে শিক্ষিত বেকার যুবক ছিল, তারা কিন্তু হচ্ছে জনসংখ্যার আন্ডারে পড়েছে এবং সেই জনসংখ্যা দিয়ে হচ্ছে আলটিমেটলি একটা গার্মেন্টস স্থাপন করা হয়েছে এবং পরবর্তীতে সেই গার্মেন্টসটাকে হচ্ছে তারা সাকসেসফুলি রান করেছে। তো এটা আমার কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে, এটা পড়ছে হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যাটা কিসের মধ্যে পড়ছে, সামাজিক জনগণের মধ্যে পড়ছে। আশা করি সবাই বুঝতে পেরেছি। তারপরে আসি, এরপরে হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতি কোন পরিবেশের উপাদান, ডেফিনেটলি সেটা হচ্ছে আমার সামাজিক পরিবেশের উপাদান, এটা নিয়ে কারো কনফিউশন থাকার কথা না। এরপর আসে অপ্রাকৃতিক পরিবেশের উপাদান কি। প্রাকৃতিক পরিবেশের উপাদানের মধ্যে আমরা দেখেছি কি, সেখানের ভৌগোলিক অবস্থান, আবহাওয়া, জলবায়ু, ভূমি সবকিছু হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। অপ্রাকৃতিক পরিবেশের উপাদান আমরা এখানে একটি দেখছি, সেটি হচ্ছে কি ঐতিহ্য, এটা হচ্ছে অপ্রাকৃতিক পরিবেশের উপাদান। তারপর আসা হচ্ছে সুনাম। সুনাম কোন পরিবেশের উপাদান, আচ্ছা এখানে এটি দেওয়া নেই অ্যাকচুয়ালি, এখানে হয়তো ভুল স্লাইড ইনক্লুডেড হয়েছে। সুনাম কোন পরিবেশের উপাদান হতে পারে, একটু চিন্তা করে দেখি। আমরা পরিবেশগুলো কী কী পেয়েছি, প্রথমত হচ্ছে অর্থনৈতিক পরিবেশ পেয়েছি, তারপর রাজনৈতিক পরিবেশ পেয়েছি, সামাজিক পরিবেশ পেয়েছি, প্রযুক্তিগত পরিবেশ পেয়েছি। তো সুনামটা আলটিমেটলি কিসের মধ্যে পড়ছে, তুমি বলতে পারো যে হচ্ছে এটা একটা সামাজিক পরিবেশের মধ্যে পড়তে পারে, কারণ হচ্ছে সামাজিক পরিবেশের মধ্যে আমরা পেয়েছি কি কি, শিক্ষা, চিকিৎসা, তারপর হচ্ছে কালচার, ট্রেডিশন, এই ঐতিহ্য সব কিছু হচ্ছে সামাজিক পরিবেশের মধ্যে আসছে। আলটিমেটলি সামাজিক পরিবেশের জন্য সুনাম যদি থাকে তাহলে সেখানের মধ্যে তুমি যদি বিজনেসটা রান করো তাহলে সেটা সাকসেসফুল হওয়ার গ্যারান্টি থাকছে। আলটিমেটলি তোমার সেখানে যদি তোমার ওই সুনামটা এনশিওর করতে তুমি না পারো, মনে করো হচ্ছে একটি অঞ্চলে তুমি ব্যবসা করতে গেছো, সেই অঞ্চলের মানুষজন শিক্ষিত না, অশিক্ষিত, কিংবা তাদের কোনো আইডিয়া বা নলেজ নেই তোমার প্রোডাক্টটা সম্পর্কে, বা তাদের কালচার, ট্রেডিশন তোমার বিজনেসটাকে সাপোর্ট করছে না, সেক্ষেত্রে সুনামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হচ্ছে কি এটি সামাজিক পরিবেশের একটি উপাদান। তারপর আখ থেকে চিনি উৎপাদন কোন ধরনের শিল্পের অন্তর্গত। দেখো এখানে আমার মনে হচ্ছে যে এই স্লাইডটা হয়তো বা আগের স্লাইডের সাথে ভুলে এক্সচেঞ্জ হয়ে গেছে। সুনামটা হবে ওই যে সামাজিক উপাদান, আর এক্ষেত্রে এটা হবে হচ্ছে আখ থেকে চিনি উৎপাদনের চ্যাপ্টারটা হচ্ছে আমরা চ্যাপ্টার 1-এ পড়েছি, সেটা হচ্ছে প্রক্রিয়াকরণ শিল্প। সুনামটা হচ্ছে আমরা এখানে দেখি, এখানে লিখে রাখি, এটা হচ্ছে কি সামাজিক উপাদান। আর এর পরেরটা হবে প্রক্রিয়াকরণ শিল্প, প্রক্রিয়াজাত বা প্রক্রিয়াকরণ শিল্প। এই যে গ নাম্বার যেটা আছে প্রক্রিয়া ভিত্তিক শিল্প। প্রক্রিয়া ভিত্তিক শিল্প কেন হচ্ছে দাঁড়াও এটা তোমাদেরকে এক্সপ্লেন করে দেয়। আখ থেকে প্রথমত হচ্ছে আখের রস কালেক্ট করা হচ্ছে, সেই আখের রসটাকে হচ্ছে প্রসেসিং করা হচ্ছে এবং আলটিমেটলি চিনির গুঁড়ার যে শেপ সেই শেপটা দেওয়া হচ্ছে। সো এটা হচ্ছে প্রক্রিয়া ভিত্তিক শিল্প। আচ্ছা এখানে ব্যবসার যে সামাজিক উপাদানের কথা বললো না, এটা হচ্ছে তোমার এর আগে সুনামের যে কথাটা ছিল সেটার উত্তর দেওয়া হয়েছে। তারপর হচ্ছে ধর্মীয় বিশ্বাস কোন পরিবেশের উপাদান, দেখি বলো ধর্মীয় বিশ্বাসটা কোন পরিবেশের উপাদান হতে পারে। রাজনৈতিক পরিবেশ তো হচ্ছে রাজনৈতিক দল নিয়ে কাজ করে, আইনগত পরিবেশ হচ্ছে লিগাল যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো নিয়ে কাজ করে, অর্থনৈতিক পরিবেশটা হচ্ছে তোমার যে ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিস, তারপর হচ্ছে ইকোনমিক্যাল কার্যক্রম বা তোমার অর্থনীতিতে যা যা ফ্যাক্টর আছে ওই ফ্যাক্টরগুলো নিয়ে কাজ করে। থাকছে কোনটা, সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশের মধ্যে আমরা দেখেছি কি ধর্ম, জাতি, তারপর হচ্ছে তাদের আচার আচরণ, কালচার, ট্রেডিশন সবকিছু নিয়ে হচ্ছে এই পরিবেশটা ডিল করে। সো আলটিমেটলি এটা কিসের উপাদান, সামাজিক পরিবেশের উপাদান। জনসংখ্যা কোন পরিবেশের উপাদানের অন্তর্গত, এটা কিন্তু আমরা একটু আগে দেখলাম, জনসংখ্যা হচ্ছে কি সামাজিক পরিবেশের অন্তর্গত। জনগণের ধর্মীয় বিশ্বাস, ধ্যান ধারণা, শিক্ষা দীক্ষা, আচার আচরণের মাধ্যমে কোন পরিবেশের সৃষ্টি হয়, সেটা হচ্ছে কি সামাজিক পরিবেশ। দেখো এই সব কিছু নিয়ে কিন্তু আমরা তোমাদের সাথে ডিসকাস করেছি। তারপর হচ্ছে সরকারের সাক্ষরতা কর্মসূচি। ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান হতে পারে। এখন সাক্ষরতা কর্মসূচিটা মানে কি,
কোনো একটা দেশের জনগণ তাদের স্বাক্ষর করা মানে হচ্ছে সই দেওয়ার ক্ষমতা আছে কিনা বা সই দেওয়ার মতো তাদের ক্যাপাবিলিটি বা স্কিল আছে কিনা, সেটাকে বলা হয় হচ্ছে সাক্ষরতা কর্মসূচি। এখন এই সাক্ষরতা কর্মসূচি তোমার ডিপেন্ড করে হচ্ছে কোনো দেশের জনগণ কতটুকু শিক্ষিত। যেমন বাংলাদেশে হচ্ছে সাক্ষরতা হার ছিল খুব সম্ভবত হচ্ছে আজকে থেকে 10 বছর আগে 56%, 10 বছর পরে এখন খুব সম্ভবত এই সাক্ষরতার হার হচ্ছে 72% কিংবা হচ্ছে 73%। সো এই সাক্ষরতা দিয়ে বেসিক্যালি কি ডিফাইন করা হয়, কোন একটা স্পেসিফিক সোসাইটিতে মানুষজন কতটুকু শিক্ষিত, শিক্ষার হার এখানে সাক্ষরতার মাধ্যমে ডিফাইন করা হচ্ছে। শিক্ষাটা কোন পরিবেশের উপাদান, তুমি এটা চিন্তা করে দেখো, শিক্ষাটা হচ্ছে কি সামাজিক পরিবেশের উপাদান। তাই বাংলাদেশের সাক্ষরতা কর্মসূচি কিসের উপাদান হবে, সেটা হয়ে যাবে হচ্ছে কি সামাজিক পরিবেশের উপাদান। তারপর আসছে কি ব্যবসা পরিবেশের ক্ষেত্রে আইনগত উপাদান কোনটি, আইনগত উপাদানের মধ্যে কি কি দেখেছি আমরা বলতো। আইনগত উপাদানের ক্ষেত্রে হচ্ছে কি কি ছিল, প্রথমত আইনগত ক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমে দেখেছি কি বাণিজ্য রিলেটেড আইন ছিল, তারপর হচ্ছে শিল্প রিলেটেড আইন ছিল, তারপর হচ্ছে তোমার শ্রম আইন ছিল, তারপর হচ্ছে তোমার লেবার ল ছিল। এই সব কিছু মিলিয়ে হচ্ছে কোনো একটা দেশের আইনগত পরিবেশের উপাদানগুলোকে ডিফাইন করা হচ্ছে। এখানের মধ্যে তার সাথে আমরা কি সিমিলারিটিস পাচ্ছি, শিল্প আইন আমরা দেখেছিলাম কি শিশুশ্রম হচ্ছে গার্মেন্টস শিল্পে শিশুশ্রম নিষিদ্ধ, তারপর হচ্ছে কোনো একটা ফ্যাক্টরি আবাসিক এলাকার মধ্যে শিল্প স্থাপনা প্রতিষ্ঠা করতে পারবে না বা এস্টাবলিশ করতে পারবে না, এগুলো হচ্ছে কিসের আন্ডারে দেখেছি আমরা, শিল্প আইনের আন্ডারে। কিন্তু এখানের মধ্যে কোন নীতির কথা বলেছে দেখো তো, শিল্পনীতির কথা বলেছে না বা ইন্ডাস্ট্রিয়াল পলিসির কথা বলেছে না, তাহলে এটার আলটিমেট আনসারটা হবে কি শিল্পনীতি। ঠিক আছে, তারপরে আসি আন্তর্জাতিক বাণিজ্যের কোনটি মালিকানা সনদ হিসেবে ব্যবহৃত হয়। এখন আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে তুমি যখন হচ্ছে ইন্টারন্যাশনালি কোনো একটা দেশের মধ্যে তোমার পণ্যটা এক্সপোর্ট করতে যাচ্ছ, সেখানে প্রথমত তোমাকে ওয়ে ডিফাইন করতে হবে, সেটা হচ্ছে তুমি কোন পথে পণ্যটা নিয়ে যাচ্ছ। তুমি যদি পণ্যটা সেক্ষেত্রে আকাশপথে নিয়ে যাও, তাহলে তোমার যেটি লাগছে সেটি হচ্ছে আকাশপথের বিল বা এয়ারওয়ে বিল, এটি হচ্ছে এক্ষেত্রে আনসার হিসেবে বিবেচিত হবে। তারপর আসছে হচ্ছে কি দি ওয়েলথ অফ নেশন নামক প্রসিদ্ধ বইয়ের লেখককে, এটা তো আমরা সবাই জানি, এটা হচ্ছে অ্যাডাম স্মিথ। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির একটা কোয়েশ্চেন, ঢাকা ইউনিভার্সিটি কত সালে এসেছিল, 17-18 সেশনে। অ্যাডাম স্মিথ এই দি ওয়েলথ অফ নেশন নামক বইটির লেখক, এটি আশা করি আমরা সবাই ভুলবো না। তারপর আসে হচ্ছে কি এখানে আনসার দেওয়া আছে, রপ্তানির জন্য কোন দলিলটি প্রয়োজনীয় নয়। রপ্তানির জন্য সবার আগে যেটি লাগে সেটি হচ্ছে রপ্তানি চালান, এক্সপোর্ট ইনভয়েস। তুমি যে একটা দেশে চালান করছো তোমার পণ্যটা এক্সপোর্ট করছো, ওইটার একটা হচ্ছে তোমার সনদ থাকে, ওই সনদটাকে বলা হয় রপ্তানি চালান। তারপর লাগে হচ্ছে নৌবিমাপত্র। নৌবিমাপত্রটা কি করে, নৌপথে যদি তোমার পণ্যটা নিয়ে যায় কোনোভাবে, যদি সেই নৌকাটা ক্ষতিগ্রস্ত হয়, আলটিমেটলি তার একটা ক্ষতিপূরণ সেখানে হচ্ছে এনশিওর করে। অ্যান্ড লাস্টে হচ্ছে চালানি রসিদ, বিল অফ ল্যাডিং। চালানি রসিদ মানে হচ্ছে তোমার পণ্যটা ওখানে পৌঁছানোর পর তোমাকে একটা রসিদ দিবে, কিংবা তোমার পণ্যটা চালানো হওয়ার পরে হচ্ছে তুমি একটা রসিদ পাবে, এটা হচ্ছে বিল অফ ল্যাডিং। এইগুলোকে হচ্ছে আমার লাগবে কখন, লাগবে হচ্ছে কখন, যখন হচ্ছে তুমি একটা দেশ থেকে আরেকটা দেশের মধ্যে পণ্য রপ্তানি করতে যাবে। তো যেটা লাগছে না কোনটা, সেটা হচ্ছে কি বাণিজ্যিক দূতের প্রত্যয়িত চালান বা কনসিউলার সার্টিফাইড ইনভয়েস। এটা আমার পণ্য রপ্তানির ক্ষেত্রে এই দলিলটা লাগছে না, সো এটা হচ্ছে আমার এই ক্ষেত্রে আনসার হবে। সো আজকের ক্লাস এতটুকুই, আশা করি কারো কোনো কনফিউশন থাকলে তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবা, তোমাদের কনফিউশন আমরা ক্লিয়ার করে দেবো। সো অল দ্য বেস্ট সবার জন্য, টাটা।